যাদের ম্যাথে সমস্যা আছে তারা একটু দেখে নাও। আর আই থিঙ্ক অনেকেরই ম্যাথের সমস্যা নাই, কারণ যেহেতু আমরা হচ্ছে সিটি দিছি, সিটিতেও অনেকে হচ্ছে এটা কভার করে ফেলছে, ক্লাসেও ভালোভাবে বুঝছে। তারপরেও কয়েকজনের টুকটাক সমস্যা থাকার কারণেই ক্লাসটা আসিফ, নেওয়া। তুমি সিটিতে যেটা সলিউশন করছিলা ওটা আছে? সলিউশন তো খাতায়, ওইটা তো আর বাসায় তো আর করি নাই ওই সলিউশন। বাট ওই টাইপের প্রবলেম তো অবশ্যই আছে, যে স্লাইডের মধ্যে পাওয়া যাবে। ওইরকম বুঝাই একটা দিও। ইয়ে করে দিও ভাই। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায় মনে হয় না আমার? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো প্রশ্ন হচ্ছে সিপিএম পার্ট থেকে নরমালি দুই ধরনের, এই যে এখানেই দেওয়া আছে যে সিপিএম এর ফুল ফর্ম গুলো পড়বা, ঠিক আছে? স্যার কিন্তু ডেফিনেশন পড়তে বলছে, এইসব ডেফিনেশন পড়বা। কোনটা দিয়ে দেয় বলা তো যায় না, বলে দিল যে হোয়াট ইজ সিপিএম, ঠিক আছে, এরকম হ্যান ত্যান। তো ফুল ফর্মের সাথে সাথে ডেফিনেশনটা পড়ার ট্রাই করবা। পড়তে গেলে আসলে মোটামুটি অনেক কিছুই পড়া লাগে, না পড়তে গেলে কিছুই পড়া লাগে না। তারপর হচ্ছে এখানে যে যদি ইউজড ইন এখানে আছে লেখা, আচ্ছা বেনিফিটস গুলো লেখা আছে, ঠিক আছে? বেনিফিটস গুলো পড়লে আসলে এখানে অ্যাডভান্টেজ চলে আসে বলতে গেলে, তাই না? বেনিফিটস যেটা, এটা থেকে আমি যে উপকার পাই ওটাকে আমি অ্যাডভান্টেজ হিসেবে চালিয়ে দিতে পারি, একটু চালাকি করে আর কি। বুঝো না, লাইফে একটু চালাক না হলে আসলে হয় না। সো আমি হচ্ছে যেটা করছিলাম সিটির মধ্যে, আমার প্রশ্নে আসছিল অ্যাডভান্টেজ লেখার, তো আমি হচ্ছে বেনিফিট গুলো পড়ছিলাম, অ্যাডভান্টেজ পড়ি না। আমি এই 5টা বেনিফিট অ্যাডভান্টেজ আকারে চালিয়ে দিছি। জানি না মার্ক কি পাইছি, খাতা যেহেতু এখনো দেখায় নাই। ওকে। অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন গুলা, অ্যাপ্লিকেশন সিপিএম অথবা পার্ট কোথায় কোথায় ইউজ করা হয়, এটা জিনিসটা সহজ আছে, ঠিক আছে? এই যে বিল্ডিং, হাইওয়ে, তারপর হচ্ছে এয়ারপ্লেন, রিফাইনারি, অয়েল রিফাইনারি, এই যে হাবিজাবি সহজ, স্পেস লাইট, মেশিন, সুপারসনিক প্লেন, মনে থাকার মতো আর কি জিনিস, সেগুলো একটু পড়ে নিবা। ওকে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে? অঙ্গ প্রত্যঙ্গ বলতে যে বেসিক স্টেপস ইন পার্ট সিপিএম, স্টেপ গুলা কি কি, প্ল্যানিং, স্কেডিউলিং, অ্যালোকেশন, রিসোর্স, এগুলা বিভিন্ন অনেক কিছু দেয়া আছে, টুকটাক থিওরি, সবকিছু তো আর আসলে এক্সামে দিবে না। বাট ওই যে ডিফারেন্স, অ্যাডভান্টেজ, এই জিনিসগুলা মিস করা যাবে না। ওকে। তো এখান থেকে কিছু জিনিস, মানে যারা একটু বেশি পড়তে চাও তারা আর কি এই জিনিসগুলা পড়ে রাখবা, যে প্রেডিসেসর অ্যাক্টিভিটি, সাকসেসর অ্যাক্টিভিটিটা কি, কনকারেন্ট কি। আচ্ছা বুঝিয়ে দেই আমি যদিও, বাট বুঝিয়ে দিলেও এটা তো লিখতে হবে। প্রিডিসেসর সাকসেসর নাম দেখেই বোঝা যায়, তাই না? এটা হচ্ছে প্রিডিসেসর মানে অ্যাক্টিভিটি, মানে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে আগে আসছে বা পূর্বে আসছে। আচ্ছা, স্যারকে হচ্ছে আমি একটা মেসেজ করছিলাম যে ইথিক্স থেকে আমাদের যে সাজেশন দিছে ওটা তো আসলে অল্প, ওই যে বললাম 4টা টপিক। তো আমি বলছিলাম যে 4টা টপিক কি হবে কিনা, নাকি আবার স্যারে ভুলভাল দিল। তো স্যার লিখছে যে দিস শুড বি এনাফ সিন্স দ্য সিলেবাস ইজ শর্ট। ওকে। সো এথিক্স থেকে আই থিংক এথিক্স পড়ো সবাই, আমি এটাই সাজেস্ট করবো। এথিক্স এর টপিক খুবই অল্প, 4টা টপিক আছে বলতে গেলে। এই যে সাজেশনটা তো মেবি সবার কাছে আছে, না থাকলে দরকার হলে আমি গ্রুপে দিয়ে দিব না। এই যে একটা হচ্ছে 156, এটা হচ্ছে M3 পিডিএফ। M3 দুইটা আছে, একটা হচ্ছে হচ্ছে মেবি হচ্ছে ওই যে পাওয়ার পয়েন্ট ফাইল PPTX মেবি, আর একটা হচ্ছে পিডিএফ। তো পিডিএফ এর এই যে 156 পেজ একটা ফিগার আছে, মোরাল ডাইমেনশন। শুধু ফিগার মুখস্থ করে না, এই মোরাল ডাইমেনশন যে 5টা আছে, 5টার হচ্ছে পড়তে হবে ইন ডিটেল, 3-4 লাইন করে মিনিমাম লিখবে আর কি এক একটা। এই একটা জিনিস গেল। আরটা গেল ক্যান্ডিডেট ইথিক্যাল প্রিন্সিপালস, 6টা প্রিন্সিপাল আছে, বই খুললে দেখবা। এই আরেকটা টপিক। আরেকটা টপিক হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, 3টা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, এই 3টা আমি এখানে লিখে রাখছি। হয়তো বা বইতে 3টাই আছে, আই থিঙ্ক 4টা নাই। তো এই গেল আরেকটা টপিক, 3টা টপিক। আরেকটা টপিক হচ্ছে কম্পিউটার অ্যাবিউজ। বলতে গেলে এই 4টা টপিকই কিন্তু দিছে। সো 20 যদি এথিক্স থেকে আসে তাহলে এই 4টা টপিকই চলে আসবে বলা যায়, ঠিক আছে? তো এথিক্স এর যদি 20 নাও আসে, তাও যদি 15 আসে, আমাদের তো দরকার আসলে 10। বাকি 10 তো আমরা হচ্ছে হ্যাঁ সিপিএম পার্ট থেকে মূলত আনসার করব। সো আলটিমেটলি এই 4টা টপিক পড়াটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। আমি সাজেস্ট করব এটা পড়ার জন্য, বাকিটা তোমাদের যার যার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভিটি গুলা নিয়ে একটু বলে দেয় আর কি বোঝানোর সুবিধার্থে। প্রিডিসেসর এটা বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে পূর্বে আসছে বা আগে আসছে। সাকসেসর মানে যেটা হচ্ছে পরে আসছে, ঠিক আছে? কনকারেন্ট মানে হচ্ছে কি একসাথে আসছে। আর ডামি অ্যাক্টিভিটি, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। এই যে যদি এইটা দেখো, ধরো এখানে 1 থেকে 2, 2 থেকে, আচ্ছা আমি একটু বড় করি এটা। তো 1 থেকে 2, 2 থেকে 4, 2 থেকে 3, 4 থেকে 5, এখানে একটা জাস্ট একটা র্যান্ডম
হচ্ছে একটা ডায়াগ্রাম দেয়া আছে আর কি, একটা নেটওয়ার্ক দেয়া আছে। তো এখানে আমি যদি ধরো এ আর বি এর চিন্তা করি, এ এবং বি, তাহলে এ এবং বি এর মধ্যে এ হচ্ছে প্রিডিসেসর, কারণ কি এ আগে আসছে, আর বি হচ্ছে কি সাকসেসর, কারণ কি বি পরে আসছে। আবার যদি বি আর ডি এর মধ্যে হিসাব করি, মানে আমি তো যে কোনো দুইটাকে কম্পেয়ার করতে হবে আমার, তো বি আর ডি যদি কম্পেয়ার করি তাহলে বি আগে আসছে, তার কারণে বি হচ্ছে প্রিডিসেসর অ্যাক্টিভিটি, আর ডি যেহেতু বি এর পরে আসছে তার মানে ডি হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটি। তো এই গেল প্রিডিসেসর আর সাকসেসর। তারপরে হচ্ছে আমাদের ছিল কনকারেন্ট। কনকারেন্ট মানে একসাথে আসা। এই যে বি আর সি এর দিকে তাকাও, 2 থেকে 4 এ গেছে বি, আর 2 থেকে 3 তে গেছে সি, দুইটা কিন্তু একই সাথে গেছে, তাই না? 2 থেকে বি, 2 থেকে, মানে 2 থেকে 4, 2 থেকে 3। তো একই সাথে যখন দুইটা হচ্ছে অ্যাক্টিভিটি যায় কোন একটা নোড থেকে অপর একটা নোডে, যদি একই সাথে যায় সেটা হচ্ছে কনকারেন্ট। এটার থেকে বেটার এক্সাম্পল হতে পারে আরেকটা, আমি দেখাই। এই যে এইটা হতে পারে বেটার, দেখো এখানে এইটা থেকে এখানে গেছে এ বি, দুইটা কি একই সাথে গেছে, তাই না? তো যেহেতু এ এবং বি দুইটা অ্যাক্টিভিটি একই সাথে একটা নোড থেকে আরেকটা নোডে গেছে, এই জন্য এই দুইটাকে আমরা বলতে পারি কি কনকারেন্ট অ্যাক্টিভিটি। ওকে, তারপরে লাস্টে ছিল ডামি অ্যাক্টিভিটি। 4 ধরনের অ্যাক্টিভিটির মধ্যে, তো ডামি অ্যাক্টিভিটি কি, এই যে এইটা ডামি অ্যাক্টিভিটি। দেখো এখানে আমি 2 থেকে 4 এ চলে যেতে পারি, তো এখানে কি কাজটা করলো, 2 থেকে 3 তে আসলো, 3 থেকে আবার 4 এ গেল। তো সেই মানে একই কাজ আমি করলাম কি, মানে বেশি ঘুরলাম। আমি এখানে একটা স্টেপে চলে যেতে পারি 2 থেকে 4 এ, উল্টা আমি করলাম কি 2 থেকে 3 তে আসলাম, তারপরে 3 থেকে 4 এ গেলাম, মানে কোনো কাজ হইলো না, উল্টা একটা স্টেপ বেশি আমি একটা মানে পথ বেশি হাঁটলাম। তো এই যে অ্যাক্টিভিটিটা, ঠিক আছে, এই অ্যাক্টিভিটিটাকে বলা হচ্ছে ডামি অ্যাক্টিভিটি, মানে যেটা নর্মালি আমরা হচ্ছে মানে ইউজলেস ধরি এরকম আর কি। তো এইগুলোকে বলে ডামি। সো এই 4 ধরনের অ্যাক্টিভিটি হোপফুলি বুঝছো। আর ইভেন্ট আছে, ইভেন্ট তো সেম, 4 ধরনের ইভেন্ট আছে। মার্জ ইভেন্ট, বার্স্ট ইভেন্ট, সরি 3 ধরনের, মার্জ এন্ড বাস্ট। তো মার্জ মানে হচ্ছে কি ইনকামিং যেগুলা, এই যে এই নোটটাকে যদি হিসাব করো, এই যে দুইটা ইনকামিং আসছে, এই দুইটার নাম হচ্ছে, মানে এটার নাম হচ্ছে মার্জ ইভেন্ট। শুধু ইনকামিং, শুধু আউটগোয়িং থাকলে সেটার নাম হচ্ছে বার্স্ট ইভেন্ট। আর যদি ইনকামিং এবং আউটগোয়িং একই সাথে থাকে তাহলে সেই ইভেন্টটাকে বলা হয়ে থাকে মার্জ এন্ড বাস্ট ইভেন্ট। এগুলা খুবই আর কি সিলি সিলি জিনিসপাতি, তোমরা নিজেরা পড়লেও পারবা। আমি হচ্ছে মেইনলি ম্যাথে চলে যাই। আরো কিছু হাবিজাবি আছে, ঠিক আছে, এই যে ড্যাংলিং ফ্যাংলিং আছে। ড্যাংলিং বলতে কি বুঝায়, এখানে চিত্র দেখলেই বুঝবা। এই যে 6 থেকে 7 এ গেছে, 7 থেকে যাওয়ার আর কোনো জায়গা নেই, তার মানে এটা কি ড্যাংলিং। ঠিক আছে, এখানে গিয়ে আসলে আমার কোনো লাভ হয় না, কারণ 7 থেকে আমি আর কোথাও যেতে পারছি না। লুপ, লুপ তো বুঝি, সাইকেল তৈরি হয়ে গেল। এই যে 12 থেকে 15, 15 থেকে, এই যে সরি 12 থেকে 13, 13 থেকে 14, এখানে মেবি 14 থেকে 15 হবে, হয়তো বা ভুল করছে, কারণ লুপ তো এটা হয় না, আলটিমেটলি ডিরেকশন ভুল। এইটা লুপ হয়েছে। এই যে আচ্ছা, এটা হয়েছে আর কি 20 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 21, 21 থেকে 20, এই যে একটা লুপ হয়েছে। তো এটাকে বলে কি লুপিং বা সাইক্লিং। রিডান্ডেন্সি মানে হচ্ছে অতিরিক্ত, যেটা দরকার নাই। ধরো 10 থেকে আমি 11তে যেতে পারি, আমি করলাম কি 10 থেকে 11তে না গিয়া 10 থেকে 12তে আসলাম, 12 থেকে 11তে গেলাম। সো আলটিমেটলি এই যে 10 থেকে 12তে আসলাম, এটা কি আমার এক্সট্রা হয়ে গেল না? আমি তো 10 থেকে 11তে চলে যেতে পারি, তো শুধু শুধু কেন আমি 10 থেকে 12তে আইসা তারপরে 12 থেকে 11তে যাব? তো এইটা হচ্ছে রিডান্ডেন্সি, মানে এক্সট্রা। ওকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেয়া আছে। ওকে, অনেক কিছু সূত্র ফুত্র কি কি যেন দেয়া আছে, এগুলো কোনো কিছু দরকার নেই আসলে। আমরা হচ্ছে আমাদের নিজস্ব ল ইউজ করব। ওকে, ক্রিটিক্যাল ইভেন্ট, ক্রিটিক্যাল পাথ, এক্সারসাইজ, আর্লিয়েস্ট মার্লিয়েস্ট, হ্যান ত্যান। ওকে, আমরা হচ্ছে সরাসরি এক্সারসাইজে চলে আসি। তো এক্সারসাইজ আসছে, সেটা হচ্ছে ভালো হবে। নর্মালি হচ্ছে আমাদের এরকম একটা ডায়াগ্রাম দেয়া থাকতে পারে। ডায়াগ্রাম দুই ভাবে দেয়া থাকতে পারে। একটা হচ্ছে তোমাকে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, এবং সেই ডায়াগ্রামের এই যে এজ গুলো আছে, সেই এজ গুলার কস্ট বা ভ্যালু দেয়া থাকবে 10, 8, 6, মানে 1 থেকে 2তে যেতে হলে আমার 10 ভ্যালু লাগবে, বা কস্ট আমার খরচ হবে 10, এরকম। আরেকটা হচ্ছে সেম ডায়াগ্রাম দেয়া থাকবে, এখানে ভ্যালুও দেওয়া থাকবে, কিন্তু সেই ভ্যালুটা এইরকম একটা ভ্যালু, ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু দেওয়া থাকবে না, একাধিক দেয়া থাকবে। যেমন হচ্ছে তোমার, নাই এক্সাম্পল এখানে থাকার তো কথা। এই যে এরকম
দেখো আগেও ডায়াগ্রাম ছিল, সেখানেও কস্ট দেয়া ছিল, এখানেও এই যে এক্সাম্পল 3 এখানেও একটা ডায়াগ্রাম বা নেটওয়ার্ক দেয়া আছে, এখানেও কস্ট দেয়া আছে, বাট কস্টটা দেখো কি 3 6 10। ঠিক আছে, তার মানে এখানে আমার একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু দেয়া নাই, আমার হচ্ছে তিনটা ভ্যালু দেয়া আছে। আমার করতে হবে কি এই তিনটা ভ্যালুকে ক্যালকুলেট করে ওই যে একটা ভ্যালু দরকার সেই একটা ভ্যালু আমি বানাবো, এটার জন্য একটা ল আছে। সো দুই ভাবে হচ্ছে আমার ডায়াগ্রাম দেয়া থাকতে পারে, মনে রাখবা। একটা হচ্ছে আমার এরকম একাধিক ভ্যালু দেয়া থাকবে, মানে এগুলো হচ্ছে তোমার এই যে অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, এই জিনিসগুলো আর কি। কোনটার পরিচয় কি সেটা আমি পরে বলবো যখন আমি এই ডায়াগ্রামটা আসবো। আপাতত ডায়াগ্রাম যে দুই ধরনের সেটা বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি। তাহলে একটা ডায়াগ্রাম হচ্ছে যেখানে এরকম একাধিক ভ্যালু দেয়া থাকবে, আমার ক্যালকুলেট করে একটা ভ্যালু বের করে নিতে হবে। আর যদি আর যদি আমার একটা ভ্যালু দেয়া থাকে ডায়াগ্রামের মধ্যে, তাহলে তো আমার ক্যালকুলেট করার দরকার নেই, অলরেডি একটা ভ্যালু দেয়া আছে, সো আমার আর এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে ডায়াগ্রাম দুই ধরনের থাকবে সেটা আমরা বুঝলাম। এবার হচ্ছে ডায়াগ্রাম থেকে আমার কি করতে হবে। ডায়াগ্রাম থেকে আসলে আমাকে কয়েকটা জিনিস বের করতে বলতে পারে। যেমন একটা হচ্ছে, যেমন এখানে একটা বলছে ক্যালকুলেশন অফ ই এন্ড এল ফর, আচ্ছা এটা প্রশ্ন না, যেমন একটা প্রশ্নে যাই, প্রশ্নে গেলে হয়তো বা ভালো বুঝবাম। ওকে, এই যে যেমন একটা প্রশ্ন ছিল, ধরো তোমার কাছে একটা ডায়াগ্রাম দেয়, তারপর এরকম লেখা ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ এন্ড ক্যালকুলেট দ্য স্ল্যাক টাইম ফর দ্য ফলোইং নেটওয়ার্ক। তাহলে একটা ডায়াগ্রাম থেকে আমরা মূলত তিনটা জিনিস বের করতে পারবো। একটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো, আরেকটা হচ্ছে সাইজ আতা এত মেসেজের গুল্লি মেরি। ওকে, একটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো আমরা, আর একটা হচ্ছে স্ল্যাক টাইম অথবা ফ্লোট টাইম বের করতে পারবো। স্ল্যাক টাইপের এই আসিফ, একটু ইন্টারাপ্ট করলাম। ওই যে ডান দিকে নিচের কোনায় যাও, ওই যে বেল আইকন আছে না, ওই যে উপরে যায় সব। হ্যাঁ, ওটা করে দাও। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম থেকে বা গ্রাফ থেকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো, অথবা হচ্ছে স্ল্যাক টাইম বা ফ্লোট টাইম বের করতে পারবো, অথবা হচ্ছে খাতাটা কই, খাতাটা খুঁজে নিয়ে দাঁড়াও। খাতায় আসলে ভালো করে লেখা নাই, তো এই জন্য আমি খাতা দিয়ে আজকে পড়াইলাম না, কারণ খাতায় আসলে অনেক কাটা ছিঁড়া, এটার মধ্যে ফার্স্টের দিকে কিছু ভুল হয়েছিল আমাদের পড়ানোর, এই জন্য আর কি। তো ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো, স্ল্যাক টাইম অথবা ফ্লোট টাইম, একই কথা, নামগুলো মনে রাখবা। ফ্লোট টাইম যে কথা, স্ল্যাক টাইম একই কথা, সেটা বের করতে পারবো, এবং হচ্ছে আমাদের ডিউরেশন বের করতে পারবো। সো আমরা এই তিনটা নরমালি একটা গ্রাফ থেকে আমাদের বের করতে বলতে পারে, আমরা একটা গ্রাফ থেকে এগুলো বের করব। তো বের করার পদ্ধতি কি, আমরা হচ্ছে ধরো নিচের একটা সলিউশনে যাই, এইটাই যাই, এটা অলরেডি মানে সলভ করা। তো এই যে ডাবল যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই ডাবল দাগগুলো বাদ দাও, ধরে নাও যে আপাতত এইটাই, কিন্তু এই যে এইটাই এইটাই এখানে সলভ করা। মেবি দেখি 10 8 6, হ্যাঁ এইটাই, তাহলে আমি এইটা দিয়ে বুঝাই, এখানে দেখাই। ওকে, তো প্রথমে হচ্ছে কি করবা, এখানে বক্স করবা, প্রতিটা নোডের উপরে বক্স করবা, এই যে এরকম করে। আচ্ছা, এখানে বক্স করে নাই, ধরো দুইটা বক্স করলা, একটার মধ্যে ই রাখবা, একটার মধ্যে এল রাখবা, এরকম ছোট করে, ঠিক আছে। এগুলো তোমরা জানো, আমি আর এই যে এরকম করে একটা বক্স করবা, মাঝখানে টান দিবা, উপরে থাকবে ই, নিচে থাকবে এল। ই আর এল হচ্ছে বাহিরে লিখবা, বক্সের মধ্যে না। তো ই মানে হচ্ছে আর্লিয়েস্ট টাইম, ঠিক আছে। আমার প্রথমে কি করতে হবে, সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমার ট্রাভার্স করতে হবে, মানে 1 থেকে নিয়ে 10 এই পর্যন্ত আমি যাব। আমি এই রুটে যেতে পারি, এই রুটে যেতে পারি, এই মাঝখানের রুটে যেতে পারি, এই নিচের রুটে যেতে পারি, যে কোনো একটা রুটে আমি যেতে পারি, মানে সবগুলোতেই আমার যেতে হবে আর কি। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমি যাব, মানে ফরওয়ার্ড ট্রাভার্স হবে আমার। সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরের ভ্যালুটা লিখবো, এই যে ই, আর্লিয়েস্ট টাইমটাকে আমরা লিখবো। আর আমরা তারপরে করব কি, তারপর আমরা হচ্ছে আবার ব্যাকওয়ার্ড, মানে ব্যাক ট্রাভার্স করব, যে ডেস্টিনেশন থেকে সোর্সের দিকে আসব, তখন হচ্ছে আমরা নিচের ভ্যালুটা বা যেটা লিস্ট টাইম বা লেটেস্ট টাইম, আই থিঙ্ক সব ফুল ফর্ম আমি জানি না, লিস্ট টাইম না লেটেস্ট টাইম যেটাই হোক না কেন, সেটা হচ্ছে আমরা লিখবো। মেবি লেটেস্ট টাইমে হবে, আর্লিয়েস্ট টাইম আর লেটেস্ট টাইম, হ্যাঁ লেটেস্ট টাইম, সেটা হচ্ছে আমরা লিখবো। এক্ষেত্রে টেবিল টেবিল কোনো কিছু দরকার নাই, সোজা বাংলা হিসাব করলেই হয়ে যাবে। আমি লিখতে গেলে আসলে অনেক টাইম লাগবে, যেহেতু মাউস দিয়ে লেখা লাগবে, আমি না লিখে আপনি বুঝাই যায় আর কি। কারো কোনো সমস্যা হলে বলবা। ধরো প্রথমে 1 এর উপরে ই এর ভ্যালু কি হবে, ই এর ভ্যালু হবে 0, যেহেতু এখান থেকে আমি শুরু করলাম, তাহলে এখানে ই এর ভ্যালু হবে 0।
ওকে, এল এর ভ্যালু কিছু হবে না, এল এর ভ্যালু লিখবো কখন, যখন আমি উল্টা দিক থেকে ট্রাভার্স করব, 10 থেকে 1 এর দিকে আসবো তখন এল এর ভ্যালুগুলা লিখবো। যখন আমি 1 থেকে 10 এর দিকে যাব, ফরওয়ার্ড ট্রাভার্স করব, তখন শুধু ই এর ভ্যালুগুলা লিখে যাব। তাহলে মনে মনে ধরে নাও এখানে একটা ই, এখানে একটা এল, এইভাবে, এই যে একটা ই একটা এল এরকম। তাহলে এখানে ই এর ভ্যালু ফার্স্টে 0, যেহেতু এটা সোর্স। তারপরে আমি 1 থেকে 2 তে গেলাম, আমার কস্ট কত, 10। এখানে যে ই এর ভ্যালু আছে, সেই ই এর ভ্যালুর সাথে এই যে কস্ট আছে সেটাকে যোগ করবা। তাহলে এখানে ছিল 0, 0 প্লাস 10। তাহলে এই 2 নম্বর নোডের উপরে ই এর ভ্যালু কত হবে, ই এর ভ্যালু হবে 10। ওকে, তারপরে 2 থেকে 5 এ যাব। তাহলে 2 থেকে 5 এ যাওয়ার ক্ষেত্রে আমার আগে এখানে 10 ছিল, 10 এর সাথে 8 যোগ করলে হবে কত, 18। তাহলে এখানে ই এর ভ্যালু হবে 18। তারপরে 18 এর সাথে আবার 6 যোগ করব, হবে কত, 24। তাহলে 8 এর উপরে যে ই আছে, সেই ই এর ভ্যালু হবে 24। ওকে, এখন আমার এই ট্রাভার্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সব সময়, যে কোনো নোডের, যেহেতু আমি ফরওয়ার্ড ট্রাভার্স করতেছি, মানে সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, তাহলে আমার মনে রাখতে হবে যে কোনো নোডে একাধিক হচ্ছে এজ বা একাধিক অ্যারো হচ্ছে ইনকামিং আছে কিনা, এটা আমার খেয়াল করতে হবে। যদি একাধিক অ্যারো থাকে ইনকামিং, তাহলে তখন কিন্তু আমার ক্যালকুলেশনটা ওই একাধিক অ্যারোর সবগুলোর ক্যালকুলেশনের মধ্যে যেটার ভ্যালু সব থেকে বেশি সেটা নিতে হবে। যেমন ধরো প্রথমে আমি এই পর্যন্ত আসলাম, এখানে 1 থেকে 2 তে আসলাম, 2 এর উপরে 10, 10 যোগ 18 এখানে হলো 10 যোগ 8 এখানে হলো 18, 18 যোগ 6 এখানে হলো 24। তারপরে 24 যোগ 13 দিয়ে আমি এখানে 37 লিখতে পারি নাই। কেন লিখি নাই, কারণ কি, দেখো এই নোটের এখানে যে আমি ই এর ভ্যালুটা লিখবো, এই নোডের মধ্যে কিন্তু 3টা ইনকামিং, এই একটা ইনকামিং, এই একটা ইনকামিং, এই একটা ইনকামিং। যেহেতু 3টা ইনকামিং আছে, এই জন্য আমি যে কোনো একটাকে যোগ করে এখানে লিখে দিতে পারবো না। আমার এই 3টার মধ্যে যেইটার ভ্যালু সব থেকে বেশি হবে সেটার ভ্যালু লিখতে হবে। সো আমি এখনো জানি না যে কোনটার ভ্যালু সব থেকে বেশি। তো আপাতত মনে মনে হিসাব করে রাখবা যে এখানে হচ্ছে 18 ছিল, সরি 24 ছিল, 24 আর 13 হচ্ছে 37, 37। এখানে পেন্সিল দিয়ে ছোট করে 37 লিখে রাখলা, যে এই পথে যদি আমি আসি তাহলে আমার এই 10 এর উপরের ইটা হবে 37। এটা লিখবা না, জাস্ট পেন্সিল দিয়ে লিখে রাখবা। ওকে, তারপরে আমরা, তো এই পথে আরো একটা পথ আছে, এখান দিয়ে এই যে এখান দিয়ে এখানে, তাহলে আমরা এখান থেকে এখানে আসলাম 10, মানে এই পর্যন্ত তো অলরেডি চলে আসছিলাম আমরা, তো এই পর্যন্ত হচ্ছে 18। তাহলে 18 এর সাথে 7 যোগ করলে কত হবে, 25। তাহলে 25 হবে এখানের ই, 7 এর উপরের ই হবে 25। তারপরে 25 এর সাথে 12 যোগ করলে হবে কত, 37। কিন্তু সেটাও আমি এখানে লিখতে পারবো না, কারণ এখনো এই নোডের হিসাব, মানে এই এইজের হিসাবটা আমি করি নাই। তাহলে এই 37 এখানেও ছোট করে লিখে রাখলাম। তাহলে আমি এই পদ দিয়ে যদি এইখানে আসি, তাহলেও 10 এর উপরের ই এর ভ্যালু হবে 37। আবার এখান দিয়ে এই পর্যন্ত এসে এদিকে দিয়ে যদি এদিকে আসি, আচ্ছা এখানে কাহিনী আছে দেখো, আমি যখন এখান থেকে এখানে আসলাম, এইখানে কিন্তু একাধিক ইনকামিং নোট, আমি কিন্তু এখানে হিসাব করে ফেলছিলাম যে 18 আর যোগ 7 হলে কত, 25। কিন্তু আমার কি এটা হিসাব করা ঠিক হয়েছে, এটা কিন্তু ভুল হয়েছে। কারণ কি, এখানে তো শুধু একটা ইনকামিং না, এই একটা ইনকামিং আছে, এই একটা ইনকামিং আছে, এই একটা ইনকামিং। সুতরাং আমি শুধু একটাকে যোগ করে এখানে যে আমি 25 বসাবো সেটা কিন্তু পারবো না। সো এইটাকে যোগ করে আমি এখানে 25 বসাইতে পারবো না। আমার মনে রাখতে হবে যে এই দুটো যোগ করে 25 হয়েছিল, ছোট করে লিখে রাখবা। ওকে, তাহলে এই নোডের ভ্যালুটা আমরা এখনো পাই নাই, একটা শুধু একটা এজের ভ্যালু পাইছি। ওকে, তো এখানে আসি, 1 থেকে 3 তে আসি। 1 এর উপরে তো 0 ছিল, 0 প্লাস 8 হবে, এখানে 3 এর উপরের ই এর ভ্যালু হবে 8। তারপরে তার সাথে 16 যোগ করো, 16 আর 8 কত হয়, 24। কিন্তু 24 এখানে লিখতে পারবো না, ঠিক আছে, অলরেডি 24 এমনিতেও লেখা যাবে না, কারণ এই পদ দিয়ে আসার সময় এখানে ভ্যালু হয়েছিল 25। 25 থেকে তো 24 ছোটই, সো 24 আমার মনে রাখারও দরকার নেই, কারণ ওটা তো এমনিতেই বাদ। ওকে, তারপরে এখানে আসি, এখান দিয়ে কিন্তু আমি আগাইতে পারতেছি না, কারণ কি, এখানে এসে আমি বারবার আটকাই যেতেছি, এইটা কমপ্লিট না করে তো সামনে আগানো সম্ভব না। তাহলে এই পদ দিয়ে আসলে হয় 25, সেটা মনে রাখলাম। এই পদ দিয়ে এখানে আসলে হয় 24, সেটা বাদই দিয়ে দিলাম, কারণ 24 তো 25 থেকে অলরেডি ছোটই। এবার এই পদ দিয়ে এখানে আসি, তাহলে এই পদ দিয়ে এখানে আসলে হবে 0 প্লাস 9, এখানে হবে 9, 9 প্লাস 7 এখানে হবে হচ্ছে 16, 16 প্লাস 7, 16 এর সাথে এখানে দুইটা গেছে, ফার্স্টে আমরা ধরো এদিকে যাই। তাহলে 16 প্লাস 7 হয় কত, 23। হ্যাঁ 23। তাহলে এদিক থেকে আসলে হবে 23, এদিক থেকে আসলে হবে 24, আর এই যে এদিকে আসলে হবে 25। এই তিনটার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই জায়গাটা, তার মানে এখানের ভ্যালুটা আলটিমেটলি 25ই হবে। ওকে, তাহলে এই যে নোডের ভ্যালুটা
কিভাবে হচ্ছে ক্যালকুলেট করতে হবে এই জিনিসটাই কিন্তু আমরা মানে ভুল করি। নর্মাল যেগুলো সোজা, এগুলো তো ভুল করার কিছু নাই, জাস্ট যোগ করবা, সামনে আগাবা। যেখানে একাধিক ইনকামিং নোড থাকে, মানে ইনকামিং এজ থাকে, সেখানে মূলত আমাদের ভুলটা হয়। যেমন ফার্স্টে আমি কিন্তু ভুলটা করে ফেলছিলাম যে 18 যোগ 7 25 দিয়ে 25 এর সাথে 12 আমি যোগ করে ফেলছিলাম, বাট এখানে যে আরো দুইটা ছিল এটা কিন্তু আমিও খেয়াল করিনি। ঠিক আছে, তো এইটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে এখনই জিজ্ঞাসা করে নিতে পারো, আর যদি এটা বুঝে থাকো তাহলে বেশ ভালো। ওকে, তাহলে এখানের ভ্যালুটা আলটিমেটলি আমরা ফাইনালি 25ই পেলাম। ওকে, তাহলে এবার এখান থেকে এখানে যাই, 25 প্লাস 12 37, বা 37টা আমি লিখবো না, মনে রাখবো। এদিক থেকে যখন আসছিলাম তখনও 37 হয়েছিল, সেটা মনে রাখছি। এখান থেকে আসলাম 37 হইলো, মনে রাখলাম। এবার 6 থেকে তো আমরা উপরে চলে গেছিলাম, 6 থেকে তো এদিকেও আসা যায়, তাই না? তাহলে এদিকেও আসি। এখানে যখন আসছিলাম তখন ভ্যালুটা কত ছিল? 16। তাহলে 16 এর সাথে 5 যোগ করলে হয় 21। তাহলে এখানে 9 এর এখানে ই এর ভ্যালু হবে কত? 21। 21 এর সাথে 15 যোগ করলে হবে কত? 31 আর 36, 36। তার মানে এই পথে আসলে হয় 36, এই পথে আসলে 37, এই পথে আসলেও 37। তার মানে এই দুইটার যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, মানে যেটাই নেই ওটা কোনো ম্যাটার করে না, আমি এইটা নিলাম বা এইটা নিলাম, ওটা কোনো ম্যাটার করে না। তাহলে এখানে ই এর ভ্যালু হবে কি? 37, কারণ এইটা তো 36 বাদ, এই দুইটা সেম সেম হলে যে কোনো একটা নিলেই হবে। কোনটা নিছো সেটা যেহেতু মেনশন করতে হবে না, এই জন্য মানে ডাজন্ট ম্যাটার তুমি কোনটা নিলা। এই কাজগুলো এখানে করছে, দেখো। এই ডাবল দাগ আপাতত চিন্তা করো না, এখানে 0 ছিল, 10 যোগ করে হয়েছে ই এর ভ্যালু 10। এল এর ভ্যালু আপাতত চিন্তা করবে না, শুধু ই এর গুলো চিন্তা করবা। ই এর ভ্যালু হচ্ছে 10, 10 এর সাথে 8 যোগ করে 18, 18 এর সাথে 6 যোগ করে 24, 24 এর সাথে 13 যোগ করে 37 হয়েছে, আপাতত লিখলাম না। এবার এখান থেকে একটু নিচে নেমে এদিকে আসি, মানে নিচে নামি, তাহলে 18 এর সাথে এখানে ছিল 7, 7টা মেবি লিখতে ভুলে গেছে। তো 18 এর সাথে 7 যোগ করলে হয় কত? 25। 25 এখানে কিন্তু আমি লিখতে পারবো না, কারণ আরো দুইটা পথ বাকি আছে। মনে মনে রাখলাম এখানে 25। তারপরে এখান থেকে এখানে আসলাম, 0 প্লাস 8 এখানে হলো 8, 8 যোগ 16, মানে এখানে হলো কত? 24। এটা অলরেডি বাদ হয়ে গেছে, কারণ এটা 24 তো 25 এর থেকে ছোট। তারপরে এই পথে আসি, এই পথে এসে 0 প্লাস 9 হবে 9, 9 প্লাস 7 হবে 16, 16 প্লাস এখানে কত ছিল? এখানে মেবি 7 ছিল। ওকে, তুমি 16 প্লাস 7 দিলে তাহলে সেক্ষেত্রে হবে কত? 23, 23, হ্যাঁ ঠিক আছে 23। তাহলে এদিক থেকে গেলে এখানে 23, এদিক থেকে 24, এদিক থেকে 25। যেহেতু এই ভ্যালুটা সব থেকে বড়, এই জন্য আমরা বড় ভ্যালুটা এখানে নিলাম। এই জন্য দেখো এই যে E7 এর ভ্যালু 25 হয়েছে। এই 25 কিন্তু এদিক থেকে আসার কারণে পাইছিলাম। ওকে, তাহলে এই নোডের ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে এখানে যাই, 25 প্লাস 12 কত? 37। তখন আমি 37 লিখি নাই, কারণ এই ওয়েটা বাকি আছে। তাহলে এই পর্যন্ত তো 16 পর্যন্ত আসছিলামই, এসে উপরে চলে গেছি। এখন এদিকে চলে যাই, 16 প্লাস 5 21, 21 এর সাথে 15 যোগ করলে হবে 26। তাহলে এটা হচ্ছে 26, এটা 27, সরি, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 37, এটা হচ্ছে 37। যে কোনো একটা আমি লিখলাম, জাস্ট 37 লিখলেই হলো। তো এই হচ্ছে ফরওয়ার্ড ট্রাভার্স আমার শেষ। একটা গ্রাফ কিন্তু ভালো করে বুঝো, কারণ একটা গ্রাফ ভালো করে পারলে বাকি সবগুলো পারবা। সো আমি একটা গ্রাফই বুঝাবো, কারণ প্রতিটা গ্রাফ তো বুঝানোর মতো আসলে টাইম নেই। তো 37, তাহলে ফরওয়ার্ড ট্রাভার্স আমার শেষ হয়ে গেল। এবার হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এবার 10 থেকে আমি উল্টা দিকে, এভাবে আমি 1 এর দিকে যাব। ঠিক আছে, এক্ষেত্রেও আমি সেম পদ্ধতি অবলম্বন করব। এক্ষেত্রে আগের বার আমি কি দেখছিলাম, যে কোনো একটা নোডের মধ্যে একাধিক ইনকামিং আছে কিনা, যে কোনো একটা নোডের মধ্যে একাধিক ইনকামিং আছে কিনা। ঠিক আছে, এই যে একটা নোড একাধিক ইনকামিং থাকলে তখন সবগুলা ইনকামিং এর যোগফলের মধ্যে যেটার ভ্যালু সব থেকে বড় হইতো সেটা লিখতাম। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যেটা করব, কোনো একটা নোডের ক্ষেত্রে আমরা দেখব যে একাধিক আউটগোয়িং আছে কিনা, মানে ওই নোড থেকে বের হয়ে গেছে, একাধিক এজ বের হয়ে গেছে, এরকম কোন নোডে যদি থাকে, তাহলে ওই সবগুলো আউটগোয়িং এর মধ্যে যেই আউটগোয়িংটার ভ্যালু সব থেকে কম সেটাকে নিব। এটা কিন্তু খেয়াল রাখবা, ফরওয়ার্ডের ক্ষেত্রে যেটার ভ্যালু সব থেকে বেশি সেটাকে আমরা নিছি, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যেটার ভ্যালু সব থেকে কম সেটাকে আমরা নিব। ধরো আমরা যদি এটা হিসাব করি, তো প্রথমে এখান থেকে আমি এখানে যাব। সো এখানে একটাই আউটগোয়িং, তাই না? এই যে এটা তো ইনকামিং, মানে তুমি এখানে তাকাইলেই তো বুঝবা, যেহেতু তীর চিহ্ন দেয়া, এটা হচ্ছে ইনকামিং, এটা আউটগোয়িং, তার মানে এখানে আমার কোনো টেনশন নাই। তাহলে আচ্ছা, বিয়োগ করবা এই নিচেরটা থেকে, এল এর থেকে। তো লাস্টের থেকে যখন আবার ট্রাভার্স শুরু করবা, তখন এখানে ই এর ভ্যালু 37 থাকবে, এল এর ভ্যালু 37ই লিখবা।
এইটা হচ্ছে এল এর ভ্যালু 37 ফার্স্ট। এই কোনোটা এল এর ভ্যালু কিন্তু লেখা নাই, এই কোনো এল এর ভ্যালু এখন পর্যন্ত আমি লিখি নাই, শুধু এই একটা এল লিখছি, একটা এল এর ভ্যালু কি 37ই হবে, এখানে ইও যা এলও তাই। ওকে, তাহলে এখানে এল এর ভ্যালু 37, সেই এল থেকে বিয়োগ দিবা 13, তাহলে 37 থেকে 30 বিয়োগ দিলে 13 বিয়োগ দিলে এখানে হবে কত 24, তাহলে এখানে এল এর ভ্যালু কি লিখবা 24 লিখবা। তো 24 থেকে মাইনাস দিবা কি 6 মাইনাস দিলে হবে কত 18, কিন্তু 18 এখানে লিখতে পারবা না, কারণ দেখো এই নোডের মধ্যে দুইটা আউটগোয়িং, এই একটা আউটগোয়িং, এই একটা আউটগোয়িং, তার মানে আমি এখানে 24 থেকে 6 মাইনাস করেই যে এখানে 18 লিখে দিব সেটা কিন্তু পারবো না, কারণ এই আউটগোয়িং এবং এই আউটগোয়িং এই দুইটার মধ্যে যেটার ভ্যালু কম হবে সেটাকে লিখতে হবে। তার মানে আপাতত আমি মনে রাখলাম যে 24 থেকে 6 মাইনাস করলে এখানে হচ্ছে 18 হয়, এই 18টা আমি মাথায় রাখলাম। ওকে, তারপরে তাহলে এই পর্যন্ত সে কিন্তু আমি থেমে গেলাম, কারণ এখানে আমি ভ্যালুটা লিখতে পারলাম না। এবার আবার এখান দিয়ে এখানে আসি, তো 10 এখানে ছিল কি 37, 37 থেকে 12 মাইনাস করলাম, তাহলে আমার হলো কত 25, হ্যাঁ 25, তাহলে 25 হলে এইখানে একাধিক আউটগোয়িং নাই, একটাই আউটগোয়িং, তার মানে এখানে আমার 25 লিখতে কোনো সমস্যা নাই, লিখলাম 25। এবার আমি এটা মাইনাস করি, তাহলে 25 থেকে যদি 7 মাইনাস করি তাহলে হয় কত 18, এখানেও আমি 24 থেকে 6 মাইনাস করার পরে 18ই পাইছি, দুইটাই যেহেতু 18 আমি যে কোনো একটা নিলাম, কোনো সমস্যা নেই, আমি এখানে 18 লিখে দিব। দুইটার মধ্যে যদি কোনো একটার ভ্যালু, ধরো উপরেরটার ভ্যালু ছিল 18, নিচেরটা কোনো কারণে 17, তাহলে কিন্তু আমি 17 নিতাম, আমি কিন্তু 18 নিতাম না। এবং এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখাটা জরুরি যে তুমি কোনটা নিছো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যে ফরওয়ার্ডের ক্ষেত্রে যদিও আমরা খেয়াল রাখি নাই যে এই যে 37 যে আমরা নিলাম, আমরা কি এই পথেরটা নিলাম না এই পথেরটা নিলাম, সেটা আমরা খেয়াল রাখি নাই, সেটা খেয়াল না রাখলেও চলবে। বাট ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে তোমার অবশ্যই মনে রাখতে হবে তুমি যে 18 নিছো সেই 18 কোনটা থেকে নিছো, তুমি কি এইটা থেকে নিছো নাকি এইটা থেকে নিছো, ঠিক আছে। মানে ক্রিটিক্যাল সিচুয়েশন একটু কম হয়, মানে যদি এরকম হার্ড করে ফেলে তখন মনে রাখলে আর কি তখন হচ্ছে সলিউশনটা করা যাবে, আদারওয়াইজ যদি ভুলে যাও সেক্ষেত্রে ভুল হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ওই অতটা ক্রিটিক্যাল দিবে না আশা করা যায় আর কি। তো ধরো আমি 18 নিলাম, ধরো আমি এই দিক থেকে বা এই দিক থেকে নিলাম, মনে রাখলাম না, এখানে 18 নিলাম, তাহলে 18 থেকে এবার 8 মাইনাস করো, 18 থেকে 8 মাইনাস করলে হয় কত 10, তো এখানে লিখবো 10, তারপর 10 থেকে 10 মাইনাস করলে হয় কত 0, তাহলে এখানে আগেই আমি 0 লিখবো না, কারণ এখানে কয়টা ইনকাম আউটগোয়িং, এই একটা এই একটা একটা, তিনটা আউটগোয়িং, তার মানে মনে রাখলাম এখানে 10 ছিল, 10 থেকে 10 মাইনাস করলে 0 হইতো, এটা আমি জাস্ট মনে রাখলাম। এই পর্যন্ত আসছিলাম, এবার এখান থেকে এখানে চলে যায়, এখানে ছিল কত আমার 25, 25 থেকে 16 মাইনাস করলাম থাকে কত 9, তার মানে 3 এর উপরে যে এল আছে সেই এল এর ভ্যালু হবে কত 9, 9 থেকে 8 মাইনাস করলে আনসার হবে কত 1, তো অলরেডি এটা বাদ, কারণ কি এখানে 0 হইতো, তার মানে 0 আর 1 এর মধ্যে 0 ছোট, তার মানে 1 তো অলরেডি বাদ হয়ে গেছে, এই পদটাকে আমি নিব না, এটা আমি আগেই বুঝতে পারলাম। ওকে, তারপরে এখান থেকে এবার এই দিকে আসা বাকি আছে, আচ্ছা সরি এখান এই পর্যন্ত আসছে, এখান থেকে আবার এই দিকেও আসতে পারি আমি, তাই না, এখান থেকে এই দিকে আসতে পারি। ওকে, তাহলে এখানে ছিল 25, তাহলে 25 থেকে আমি 7 মাইনাস করলাম, 7 মাইনাস করলে আমার আমার কত হলো 18, কিন্তু 18 আমি তো এখানে লিখতে পারবো না, কারণ কি এই যে নোটটা, এই নোটের মধ্যে কিন্তু আউটগোয়িং দুইটা, একটা হচ্ছে এই যে এদিকে, আরটা হচ্ছে এদিকে, তার মানে এইটা আমি মাইনাস করার পরে 18 পাইছি, বাট এইটা মাইনাস করলে কত হবে সেটা তো জানি না, তার মানে আগে এখান থেকে এই পর্যন্ত এসে দেখতে হবে যে কোনটা ছোট, তাহলে আমি মনে রাখলাম এদিক থেকে এদিকে আসলে আমার 18 হয় এল এর ভ্যালু। এবার এদিক থেকে আসি, এখানে তো 37 ছিল, 37 থেকে 15 মাইনাস করলা হলো কত 25, 25 থেকে 5 মাইনাস করলা কত হলো 20, তাহলে এদিক থেকে আসলে হয় 18 আর এদিক থেকে আসলে হয় 20, তার মানে এই দুইটার মধ্যে ছোট কে 18, এইটা, তার মানে এখানে এল এর ভ্যালু হবে 18, ঠিক আছে। আচ্ছা 17 হয়, 25 থেকে এখানে কত মাইনাস দিছে 7 না, 18 হয় না, ও আচ্ছা আচ্ছা আমি তো এখানে ভুল হিসাব করছি, 37 থেকে 15 মাইনাস করছি, 15 মাইনাস করলে কত হয় 22 হয়, সরি এখানে আমি ভুল করছি, 37 থেকে 15 মাইনাস করলে হয় 22, 22 থেকে যদি 5 মাইনাস করো তাহলে হয় কত 17, তার মানে এদিক থেকে এদিকে আসলে হয় 18, কিন্তু এখান থেকে এখানে আসলে হয় 17, তার মানে আমার এল এর ভ্যালু কত হবে 17, 18 কিন্তু হবে না। ওকে, তারপরে এখন এখান থেকে এদিকে চলে যাই, যেহেতু এদিকে একটা রাস্তা আমার আর কোনো সমস্যা নাই, তাহলে 17 থেকে 7 মাইনাস করলে হয় 10, এখানে এল এর ভ্যালু হবে 10,
10 থেকে 9 মাইনাস করলে হয় কত 1, তার মানে এখানে তো 1 পসিবল না, কারণ এই ভ্যালুটা হচ্ছে 0, এটাও হয় 1, এটাও হয় 1, তার মানে আমি এই ভ্যালুটাকে আমি নিলাম, তাহলে এখানে এল এর ভ্যালু হবে কত 0। তো এই কাজটা করলাম, একবার হচ্ছে ফরওয়ার্ড ট্রাভার্স করলাম আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভার্স করলাম। এই কাজটা কিন্তু আসলে সহজ, মানে আমি বোঝানোর জন্য আসলে অনেক এক্সট্রা কথা বলছি, বুঝিয়ে বুঝিয়ে করছি, এই জন্য আসলে মনে হচ্ছে যে অনেক টাইম লেগে যেতেছে, অনেক জটিল, বাট নিজে নিজে দু একবার প্র্যাকটিস করলে দেখবে আসলে খুব ইজি, জাস্ট যোগ বিয়োগের কাহিনী। আর শুধু ফরওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে একাধিক ইনকামিং নোড আছে কিনা, তাহলে সেই একাধিক গুলার মধ্যে যেটার ভ্যালু সব থেকে বড় সেটাকে নিতে হবে। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে দেখবা একাধিক আউটগোয়িং আছে কিনা, যে আউটগোয়িং গুলোর মধ্যে যার ভ্যালু সব থেকে ছোট হবে সেটাকে নিতে হবে। তাহলে এই দুইটা কাজ আমরা করলাম, এই দুইটা কাজ করার মাধ্যমে আমাদের কি মূলত হলো, এই দুইটা কাজ করার মাধ্যমে আমাদের এখন পর্যন্ত যেটুকু অর্জিত হলো সেটা হচ্ছে শুধু ই আর এল এর ভ্যালু, প্রতিটা নোডে হচ্ছে আর্লিয়েস্ট টাইম এবং হচ্ছে লেটেস্ট টাইমের ভ্যালুটা আমরা পাইছি। এখন পর্যন্ত আমাদের শুধু এইটুকুই হচ্ছে অর্জন হয়েছে, আর কোনো কিছু অর্জন হয় নাই। বাট বাকি যা অর্জন হবে সেটা অর্জন হইতে আসলে আর টাইম লাগবে অনেক কম। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে প্রতিটা নোডে যে ই এবং এল এর ভ্যালুগুলো আমরা লিখলাম সেইগুলোকে একটা থেকে একটা মাইনাস করে দিব, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিব, ঠিক আছে, তাহলেই হবে। নর্মালি এল এর ভ্যালুটাই বড় হবে, তো এই 0 থেকে 0 মাইনাস করলে হয় 0, 10 থেকে 10 মাইনাস করলে এখানে ইকুয়াল দিয়ে তুমি 10 লিখে দিলে আর কি, 10 থেকে 10 সরি ইকুয়াল দিয়ে 0 লিখে দিলে আর কি, 10 থেকে 10 মাইনাস করলে 0, 18 থেকে 18 মাইনাস করলে 0, 24 থেকে 24 0, এখানে 0, এখানে এখানে হবে 1, 22 থেকে 21 মাইনাস করলে 1, এখানে হবে 0, এই নোডেও কি হবে 1, এই নোডেও 1 হবে, এই নোডেও হবে কি 1। ওকে, তাহলে এই যোগ করে শুধু ইকুয়াল দিয়ে সামনে তুমি লিখবা, সামনে লেখার পরে যেটা হবে, সামনে লেখার পরে হচ্ছে তোমার ক্রিটিক্যাল পাথ বের হবে। তো সামনে লেখার পরে এরপরে তুমি দেখবা যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে একদম সবগুলো যতগুলো নোট পাবা, আমাদের এখানে কিন্তু অনেকগুলো পথ, এই একটা পথ, এই দুইটা পথ, এই তিনটা পথ, এই চারটা পথ, এই পাঁচটা পথ, আমাদের হচ্ছে টোটাল 5টা হচ্ছে ওয়ে আছে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার। বাট তুমি খুঁজবা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে একদম সবগুলো নোডের ভ্যালু 0 হয়েছে এরকম কোনটা কোনটা আছে। তো তুমি যদি চিন্তা করো এখানে তো অলরেডি 0, এখানে 0ই থাকবে সবসময়, এটা মাথায় রাখবা। যদি কোনো কারণে তুমি দেখো যে তোমার এখানে 0 হয় নাই, তাহলে হয় প্রশ্নে ভুল আছে অথবা তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। ওকে, তাহলে এখানে 0 আছে, 0 থেকে এই দুইটা বিয়োগ করার পরে 0 হয়েছিল, মানে 2 নম্বর নোডের ভ্যালুও 0, 5 নম্বর নোডের ভ্যালুও 0, 8 নম্বর নোডের ভ্যালুও 0, এটাও 0। তার মানে 1 2 5 8 10 এই পুরা ওয়েটার ভ্যালু 0, ঠিক আছে, মানে পুরা পথটার ভ্যালুই 0 আলটিমেটলি। তার মানে এই তখন তুমি করবা কি, এই পুরা পথে হচ্ছে ডাবল লাইন করে দিবা, এখানে যদিও ডাবল অ্যারোর মতো দেখে, আলটিমেটলি ডাবল লাইন করলেই হবে। একটা একটা তো অ্যারো আগেই দিছো, জাস্ট নতুন করে আরেকটা লাইন, একটা লাইন একটা লাইন একটা লাইন, তাহলে এই একটা পথ আমি পাইলাম, মানে এই পথটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পথ, ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে। যেই পাথের পুরা ভ্যালুটা 0 হবে সেই পাথকেই বলা হবে ক্রিটিক্যাল পাথ। তাহলে আমার একটা ক্রিটিক্যাল পাথ পাইলাম 1 2 5 8 10। এবার দেখি আরো পাই কিনা, তাহলে 1 2 5 পর্যন্ত তো অলরেডি 0 আছি, তাহলে এখান থেকে এখানে আসলে এখানেও ভ্যালু কি 0ই হয়েছে, তাহলে এখান থেকে এখানেও যেতে পারি। তার মানে 1 2 5 7 10 এই হচ্ছে আরেকটা ক্রিটিক্যাল পাথ পাইলাম। এবার এই পথে আসো, এখানে তো 0, কিন্তু এখানে কি 0 হয়েছে, এখানে কিন্তু 1, এই যে 9 মাইনাস 8 করলে এখানে কত হবে 1 হবে, তার মানে এখানেই আমি আটকে গেছি। মানে আমার যদি কোনো নোডের ভ্যালু আর্লিয়েস্ট এবং লেটেস্ট মাইনাস করে যদি ভ্যালুটা 0 না হয়, আমি আর সামনে আগাবো না, কারণ সামনে আগে তো লাভ নেই, কারণ এখানে যেহেতু 0 না, তার মানে এই পাথের টোটাল ভ্যালু তো কখনোই 0 হবেই না, তাই না। সো যে যখন যখন এখানেই আমি দেখলাম যে এখানের ভ্যালুটা 0 হয় নাই, তো এই পথটা বাদ, এই পথে আর আমি আগাইলাম না। এবার এই পথে আসি, এই পথে আসলে এখানেও কি 10 মাইনাস 9 হয় কত 1, তার মানে এখানে এসে আমি আটকে গেলাম। তার মানে এই পথের এই সামনের এইটা বা এইটা এগুলো আমার দেখারই দরকার নেই, কারণ এইখানে যেহেতু 1 হয়েছে, তার মানে বাকি ভ্যালু সামনে কি হয় না হয় আমার দেখার দরকার নেই। তার মানে এই গ্রাফ থেকে আমরা হচ্ছে দুইটা ক্রিটিক্যাল পাথ পেলাম, একটা হচ্ছে 1 2 5 8 10 আর একটা হচ্ছে 1 2 5 7 10। সো তোমাকে যদি বলে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ অফ দ্য গ্রাফ হ্যান্ড, তখন হচ্ছে তুমি এরকম এই কাজগুলো করবা। প্রথমে ফরওয়ার্ড ট্রাভার্স, ব্যাকওয়ার্ড ট্রাভার্স, ই আর এল এর ভ্যালুগুলো পেয়ে যাবা এই দুইটা ট্রাভার্সের মাধ্যমে। ই আর এল এর ভ্যালু পেলে তারপরে ওইটা জাস্ট বিয়োগ করে করে লিখে দিবা যে কোনটার ভ্যালু 0 হয়েছে কোনটা 1 হয়েছে। তারপরে তুমি দেখবা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত
পুরা পাথটা হচ্ছে জিরো আছে কোথায়, সেখানে হচ্ছে ডাবল দাগ করে দিবা। এরকম একটা পাথ পাইতে পারো, একাধিক পাইতে পারো, যেমন এখানে একাধিক পাওয়া গেছে, এই একটা একাধিক পাওয়া গেছে। সো এখানে হচ্ছে কি একাধিক ক্রিটিক্যাল পাথ। ওকে, তাহলে ক্রিটিক্যাল পাথ বের করার ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে বলতে পারো, বিশেষ করে সিয়াম বা শাফিন তোমাদের জন্য কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, কথা বলছি ওই যে বুঝানোর জন্য বলতেছি, ওইটাই বললাম যে আমি অনেক কথা বলছি, মনে হইতেছে হয়তো অনেক কিছু করা লাগে, অনেক টাইম লাগতে পারে, বাট নিজে যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যে আসলে সহজ জিনিস। বুঝানোর জন্য আমার আসলে বলতে হয়েছে অনেক কিছু। যে ওকে, টেবিল তো আঁকা লাগবে না তাই না? না না না, টেবিল ক্রিটিক্যাল পাথের জন্য টেবিল আঁকার কোনো দরকার নাই। ওকে, তারপরে ক্রিটিক্যাল পাথ ধরো বের করলাম, এরপরে তোমাকে বললো স্ল্যাক টাইম বের করো। ক্রিটিক্যাল পাথ আমাদের বের করা শেষ, এরপরে বললো স্ল্যাক টাইম। আচ্ছা, স্ল্যাক টাইমের আগে ডিউরেশনটা বলি। ডিউরেশন হচ্ছে খুবই সোজা। যদি মনে করো তোমাকে বললো যে ডিউরেশন বের করো, ডিউরেশন মানে হচ্ছে তোমার যে ক্রিটিক্যাল পাথ আছে সেই ক্রিটিক্যাল পাথের সবগুলো কষ্টের যোগফল, সেটাকে বলে ডিউরেশন। কষ্টের যোগফল মানে এগুলা না, এই যে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, ওই জিরো জিরোর যোগফল না, ওটা তো ক্রিটিক্যাল পাথ বের করার ক্ষেত্রে আর কি। কস্ট মানে হচ্ছে এগুলা, এই যে 10, 8, 6, 13, 12, এখানে 7, এগুলো হচ্ছে কস্ট। তো তোমাকে যদি বলে ডিউরেশন বের করতে, তুমি যে কোনো একটা ক্রিটিক্যাল পাথের ডিউরেশন বের করতে পারো। তোমার যদি তিনটা ক্রিটিক্যাল পাথ বের হয়, তিনটা ক্রিটিক্যাল পাথের ডিউরেশন কিন্তু একই হবে, এটা মাথায় রাখবে। তুমি যদি সলভ করার পরে দেখো যে একটা ক্রিটিক্যাল পাথের ডিউরেশন আসছে 20, আর একটার ডিউরেশন আসছে 10 বা 18, 19, তার মানে তোমার ভুল হয়েছে। ঠিক আছে, কারণ ক্রিটিক্যাল পাথের ডিউরেশন সবসময় একই আসবে। তাহলে আমি ধরো যদি যে কোনো একটা ক্রিটিক্যাল পাথ ধরি, তখন আমি এইটা ধরলাম 1, 2, 5, 8, 10, তাহলে কি হবে, আমার টোটাল ডিউরেশন হবে কি 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 13। তাহলে টোটাল যেটা হয় 10 আর 18, 10 আর 8 18, 18 হচ্ছে 24, 24 আর 13, 37। তার মানে আমার টোটাল ক্রিটিক্যাল পাথের ডিউরেশন হচ্ছে 37। তুমি যদি এইটাও ধরো তাও কিন্তু 37ই হবে। দেখো 10 আর 8 18, 18 আর এখানে ছিল 7, 18 আর 7 25, 25 আর 12 37। যদি কোনো কারণে দেখতা যে এখান দিয়ে আসার পরে হয় 36, তার মানে তোমার ভুল হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিউরেশন। ডিউরেশন মানে হচ্ছে ক্রিটিক্যাল পাথের যে কস্ট গুলো আছে সেগুলোকে যোগ করা। যে কোনো একটা পাথের কস্ট যোগ করে দিলেই হবে, সবগুলোর যোগফল যেহেতু সেম, সবগুলো তো আর দেখানোর আমার দরকার নেই। এরপর আসে স্ল্যাক টাইম। স্ল্যাক টাইমটা মূলত কি, স্ল্যাক টাইম অথবা ফ্লোট টাইম দুইটা একই কথা। তো স্ল্যাক টাইম বা ফ্লোট টাইম হচ্ছে আমরা বের করব, দাঁড়াও। ওকে, স্ল্যাক টাইম বা ফ্লোট টাইম বের করে হচ্ছে অ্যাক্টিভিটির, প্রতিটা অ্যাক্টিভিটি। এখানে অ্যাক্টিভিটি আছে টোটাল 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, ফার্স্টে স্যারে হচ্ছে এরকম করাইছিল যে 1, 2, 2, 5, 1, 3, 1, 4, তারপর হচ্ছে 3, 7, 4, 6, এইভাবে না, এটা হচ্ছে ভেরিয়েন্সের ক্ষেত্রে। তো এটা হচ্ছে পরে স্যারে হচ্ছে আমাদেরকে এটা পরে বলছে যে না ওইভাবে করবা না। সো কারেক্ট ওয়ে হচ্ছে স্ল্যাক টাইম মানে হচ্ছে প্রতিটা নোডের স্ল্যাক টাইম। ঠিক আছে, তার মানে 1 এর একটা স্ল্যাক টাইম, 2 এর একটা স্ল্যাক টাইম, 3 এর একটা স্ল্যাক টাইম। আর স্ল্যাক টাইমটা মূলত কি, স্ল্যাক টাইম মানে হচ্ছে এই যে তুমি যে দুইটা যোগ করে যে ভ্যালুটা পাইছো সেটাই হচ্ছে আলটিমেটলি স্ল্যাক টাইম। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে 1 এর স্ল্যাক টাইম কি 0, মানে এই দুইটা বিয়োগ করে আমি 0 পাইছি। 2 এর স্ল্যাক টাইম 0, 3 0, সরি 5 0, 8 0, 10 0, 9 এর স্ল্যাক টাইম হচ্ছে 1। এই যে এই দুইটা মাইনাস করে ভ্যালু 1 পাইছি। তার মানে 9, মানে এই পাশে লাগবে অ্যাক্টিভিটি, এই পাশে লাগবে কি স্ল্যাক টাইম। তাহলে এখানে অ্যাক্টিভিটি গুলো লাগবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এখানে স্ল্যাক টাইম গুলো লিখবা। তাহলে 7 অ্যাক্টিভিটির স্ল্যাক টাইম কত, 0। 6 অ্যাক্টিভিটির স্ল্যাক টাইম হচ্ছে 1। ঠিক আছে, 17 - 16। তো এগুলো এখানে করছে এই যে। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম, স্যারে ফার্স্টে এভাবে দেখাইছিল যে 1 2 1 2 মানে হচ্ছে কি এইটা। ঠিক আছে, তো এইভাবে আলটিমেটলি স্ল্যাক টাইম বের করবে না, 1 2 1 3 1 4 এইভাবে না, এইভাবে বের করবে হচ্ছে ভ্যারিয়েন্স। স্ল্যাক টাইম হচ্ছে সোজা অ্যাক্টিভিটি গুলা লিখে দিবে। আমি দেখি এখানে এরকম কোনো এক্সাম্পল আছে কিনা, আই থিংক নাই। নাই। ঠিক আছে, এইটা স্যারেরও কনফিউশন ছিল, এই জন্য ফার্স্টে এই ভুলগুলো হয়েছিল আর কি, আমাদের এই জন্য বেশি কাটা ছিঁড়া হয়েছে। তো সিলেক্ট টাইম হচ্ছে কি 1, এখানে কি 1, 1 এর সিলেক্ট টাইম 0, 2 এর সিলেক্ট টাইম 0, 3 এর সিলেক্ট টাইম 1, ধরো এখানে লাগবে 3, সিলেক্ট টাইম কি 1। এই সিলেক্ট টাইম বা ফ্লোট টাইম 1। এই টেবিল আঁকার কোনো দরকার নাই। ঠিক আছে, এই টেবিল কিন্তু আঁকবা না, যেভাবে বললাম সেভাবে ক্রিটিক্যাল পাথ বের করবা। তারপরে হচ্ছে
ডিউরেশন বললে ক্রিটিক্যাল পাথের কস্ট গুলোকে যোগ করে দিবা, আর স্লাক টাইম বা ফ্লপ টাইম বললে প্রতিটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে যে ভ্যালুটা সেটা, ওয়ানের জন্য কত, এই দুইটা বিয়োগ করে যেটা পেয়েছো সেটা হচ্ছে স্লাক টাইম। তাহলে এই ডায়াগ্রাম থেকে কি কি আমরা বের করতে পারি সেগুলো আমরা জানলাম, তিনটা জিনিস বের করতে পারি। এরপরে হচ্ছে ডায়াগ্রামটা যদি তোমার এভাবে না দেওয়া থাকে, এই যে এভাবে যেটা দেখাইলাম ফার্স্টে, যে দুই ধরনের ডায়াগ্রাম, একটা হচ্ছে এরকম ডিরেক্ট ইন্ডিভিজুয়াল কস্ট দেওয়া থাকবে 10, 8, 6, 16 এইভাবে, আরেকটা হচ্ছে এভাবে দেওয়া থাকবে না, দেওয়া থাকবে তোমার হচ্ছে একাধিক ভ্যালু গুলো দেয়া থাকবে। এই যে হচ্ছে তোমার লাস্টে মনে হয় না এটা, এই যে এরকম দেয়া থাকবে 8, 10, 12, 6, 8, 10, 13, 17, 11 এরকম দেয়া থাকবে। এরকম দেয়া থাকলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে একটা সূত্রের মাধ্যমে, সূত্রটা দেখাইতেছি আমি, সূত্রের মাধ্যমে এই ভ্যালুগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা ভ্যালুতে পরিণত করে তারপরে সেই ভ্যালুটা এখানে লিখে দিবা। তো সূত্রটা হচ্ছে এইটা, এই যে এই ভ্যালুগুলো যে দেখতেছো এগুলোর হচ্ছে নাম আছে, একটা নাম হচ্ছে অপটিমিস্টিক টাইম, একটা নাম হচ্ছে পেসিমিস্টিক টাইম, একটা নাম হচ্ছে মোস্ট লাইকলি টাইম। কোনটার নাম কি, ঠিক আছে, সূত্রের ক্ষেত্রে যেহেতু আমাদের এটা দরকার হবে। সো নরমালি এই তোমাদের হচ্ছে এগুলার কিন্তু আরো নাম আছে, ঠিক আছে। মোস্ট লাইকলি টাইমের নাম মোস্ট লাইকলি টাইমই দিয়ে দিবে, এটার নাম অন্য কিছু দিবে না। বাট অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক টাইমের নাম চেঞ্জ হতে পারে, যেমন অপটিমিস্টিক টাইমের জায়গায় লিস্ট টাইম বলতে পারে, লিস্ট টাইম যে কথা, অপটিমিস্টিক টাইম একই কথা। আমরা তো জানি অপটিমাল মানে কি, সবকিছু যেটা কম হয় ওইটাই কি আমরা অপটিমাল বলি, সেই হিসেবে মনে রাখতে পারো। তাহলে অপটিমিস্টিক টাইম যে কথা, লিস্ট টাইম একই কথা, আর পেসিমিস্টিক টাইম যে কথা, গ্রেটেস্ট টাইম একই কথা। তার মানে এখানে যে তিনটা টাইম দেয়া আছে, এই তিনটা টাইম, এটা হচ্ছে লিস্ট টাইম মানে অপটিমিস্টিক টাইম, গ্রেটেস্ট টাইম মানে পেসিমিস্টিক টাইম, আর মোস্ট লাইকলি টাইম মানে এটা মোস্ট লাইকলি টাইম। এটার অন্য কোনো নাম আমি দেখি নাই এবং আমি জানিও না, হয়তো অন্য কোনো নাম নাই। ওকে, সো এইটাকে আমার কি করতে হবে, এই তিনটা টাইম আমার এখানে দেয়া আছে, তাহলে এই সিকোয়েন্সিয়াল যদি আমি দেখি, তাহলে এখানে প্রথমটা হবে আমার কি, অপটিমিস্টিক, মাঝখানেরটা হবে হচ্ছে মোস্ট লাইকলি টাইম, এবং লাস্টেরটা হবে পেসিমিস্টিক টাইম। আই থিঙ্ক সিকোয়েন্সটা এরকমই, তাও একটু আমি চেক করে নেই। একটা সলিউশন কোথায় যেন দেয়া ছিল মনে হয়, এই যে এটার ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে এই ফার্স্টেরটা হবে আমার অপটিমিস্টিক, টিও, এটাকে টিও দ্বারা প্রকাশ করা অপটিমিস্টিক। মাঝখানেরটা হবে মোস্ট লাইকলি টাইম, টিএম দ্বারা প্রকাশ করে। লাস্টেরটা হবে পেসিমিস্টিক টাইম। আবার এরকম ভাইবো না যে কখনো যে অপটিমিস্টিক মানে তো সব থেকে কম, পেসিমিস্টিক মানে সব থেকে বেশি। তো সিকোয়েন্স উল্টাই দিলে তুমি আবার তখন তোমার এই অপটিমিস্টিক আর পেসিমিস্টিকের সিকোয়েন্স উল্টাই দিও না। ধরো তুমি ধরো আমাদের এক্সামে যেটা দিছিল ওইটা হয়েছিল, এখানে নাই, পরেরটাই দেখি ওইটা হইতে পারে। এই যে এইটা দেখো, এখানে ফার্স্টে আছে 13, পরে 17, লাস্টে 11। তো আমরা তো জানি কি অপটিমিস্টিক টাইমটাই সব থেকে ছোট, তখন আবার এইটাকেও ভাইবো না যে এটা 11 দেওয়া তার মানে এটাই মানে অপটিমিস্টিক টাইম। তোমার কিন্তু সিকোয়েন্স যেটা ওটাই মাথায় রাখতে হবে, এটাই হবে অপটিমিস্টিক, এটাই হবে মোস্ট লাইকলি টাইম, এবং এটা কম থাকুক তাও এটাই হবে হচ্ছে আমার পেসিমিস্টিক। এটা তো জাস্ট একটা এজের জন্য, একটা এজের জন্য পারে, তাই না? তো এই সিকোয়েন্সটা মনে রেখো, কেউ টাইমের উপর ডিপেন্ড করে কম বেশি আবার চেঞ্জ করো না, যে অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক, শেষ, এটা মনে রাখবা। তো এইটা আমার হচ্ছে সূত্রটা কি, মূলত সূত্র হচ্ছে এইটা। কই রে সূত্র, কই গেলি? সূত্র মনে হয় অনেক উপরে দেয়া কোনো এক জায়গায়, এই যে সূত্রটা, এক্সপেক্টেড টাইমের সূত্র, ঠিক আছে, টিও প্লাস টিপি প্লাস 4 × TM ডিভাইডেড বাই 6, ঠিক আছে। তার মানে অপটিমিস্টিক টাইম প্লাস পেসিমিস্টিক টাইম প্লাস মোস্ট লাইকলি টাইমের সাথে 4 গুণ দিতে হবে। এই তিনটাকে যোগ করবা, যোগ করে যে ভ্যালুটা পাবা সেটাকে 6 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে আমাদের যেটা বের হবে সেটাকে বলা হয় এক্সপেক্টেড টাইম। এই সূত্রটা আরো সুন্দর করে লেখা আছে, এই যে এখানে টিই, টিই মানে হচ্ছে এক্সপেক্টেড টাইম। তাহলে তোমার যখন গ্রাফের মধ্যে ওইরকম 3টা করে ভ্যালু দেওয়া থাকবে, তখন তোমার এই এক্সপেক্টেড টাইমটাই মূলত বের করতে হবে। আমরা যে ভ্যালুটা দেখলাম এই যে এখানে উপরে, এই ভ্যালুটাকে বলে মূলত এক্সপেক্টেড টাইম, ঠিক আছে। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে এক্সপেক্টেড টাইম, এক্সপেক্টেড টাইম। কিন্তু এখানে তো আর এরকম ভাবে লেখা নেই। কিন্তু যখন আমাদের এই এক্সপেক্টেড টাইমটা ডিরেক্ট দেওয়া না থাকবে, একাধিক ভ্যালু অপটিমিস্টিক, পেসিমিস্টিক, মোস্ট লাইকলি ওগুলো দেওয়া থাকবে, তখন হচ্ছে এই সূত্রে বসাবা, এই সূত্রে বসাবা
অপটিমিস্টিক প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি প্লাস টিপি, এই সূত্রে বসাবা, বসে 6 দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে যেটা পাবা সেটা হবে এস্টিমেটেড টাইম, সেই ভ্যালুটাই হচ্ছে গ্রাফের মধ্যে বসায় দেবা। তো আমি যদি ধরো চিন্তা করি এই গ্রাফের কথাটা চিন্তা করি, এই ক্ষেত্রে হচ্ছে টেবিল আঁকতে পারো, এই যে এরকম এই টেবিলটা, যে টেবিলটা এখানে অ্যাক্টিভিটি গুলার নাম লিখবা 1 থেকে 2, 2 থেকে 3, কারণ কি আমার ভ্যালুগুলা কোথায় বসে, এই যে মাঝখানে না, এখানে ভ্যালুগুলা বসে না, তার মানে কি 1 থেকে 2ই নিতে হবে, এখানে তো শুধু 1 নিতে পারবে না, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4 এভাবেই নিতে হবে, কারণ ভ্যালুগুলো তো আমার এখানে বসাইতে হয়। তো এই জন্য এইভাবে নিছে, যতগুলো আছে সবগুলা নিছে, নেওয়ার পরে এখানে মোস্ট লাইকলি টাইম, তারপর হচ্ছে এখানে ভালো করে এই যে এখানে দূর এক এক জায়গায় এক একটা লেখে, এটা ভালোই যে এটা অ্যাক্টিভিটি গুলা লেখা আছে, অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, পেসিমিস্টিক টাইম, তারপরে এক্সপেক্টেড টাইম, ভ্যারিয়েন্সটা পরে দেখাইতেছি এক্সপেক্টেড। তাহলে আমি ধরো এইটার কথা যদি চিন্তা করি, কারণ আমার এখানে তো এক্সপেক্টেড টাইম দেয়া নেই, তাহলে আমি 1 থেকে 2, 1 থেকে 2, তাহলে আমার এটা হচ্ছে অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। তাহলে অপটিমিস্টিক যোগ এই মোস্ট লাইকলির সাথে 4 গুণ, তার মানে 4 ছক 24 আর 3 27, 27-এর সাথে 10 যোগ করলে হবে কত, 37, 37টা ভাগ দিবা কত, 6 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে ভাগ দিলে ভ্যালু আসে কত, 6.2। তো তুমি তখন করবা কি, এই এই গ্রাফটা তো তুমি ড্র করবা না, এটা তো প্রশ্নে থাকবে, তো খাতায় যে গ্রাফ ড্র করবা সেই গ্রাফের এখানে তুমি এই 6.2 লিখে দিবা, ঠিক আছে, এখানে এই ভ্যালুগুলা লিখবা না। আবার ধরো 2 থেকে 5, ধরো এই 2 থেকে 5, এইটা 2 থেকে 5 যদি বের করি, তাহলে এই পেসিমিস্ট মোস্ট লাইকলির সাথে 4 গুণ হবে, তার মানে 4 বারং 48, 48 না, হ্যাঁ 48, তো 48, তার সাথে 8 যোগ দাও 56, 56 সাথে 17 যোগ দাও কত হয় 66, 66 এর 7 73, 73 হয়। সো 73 এর সাথে তুমি ভাগ দিবা 6, 73 কে 6 দিয়ে ভাগ দিলে হয় কত 12.2। তাহলে এই যে এখানে এই 2 থেকে 5 এর এখানে তুমি কত লিখবা 12.2, এভাবে সবগুলা বের করে লিখবা। সো এই ক্ষেত্রে টেবিলটা হলে তোমার ভালো হয় হিসাবের সুবিধার্থে। তো সব, আর যদি টেবিল ছাড়াই তুমি করতে পারো কোনো সমস্যা নেই, মানে টেবিল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে, টেবিল যে লিখতে হবে এমন কিছু না, তোমার দরকার হচ্ছে এক্সপেক্টেড টাইমটা, সো সেটা যদি তুমি করতে পারো ভালো। আর যদি প্রশ্নে এরকম বলা থাকে যে এক্সপেক্টেড টাইমটা যে বের করছো সেটা তোমার দেখাইতে হবে, তখন তো টেবিল দরকার, কারণ তখন হয়তো বা স্যার দেখবে যে তুমি এক্সপেক্টেড টাইমটা আসলে কিভাবে বের করছো। তো সেক্ষেত্রে এই জন্য সতর্কতাবশত আমি টেবিল ইউজ করি নর্মালি, ঠিক আছে, তো ইউজ করাটা ভালো। বাট যদি একদম দেখো যে টাইম টুইম নাই, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা স্কিপ করে যাইতে পারো, স্কিপ না করা ভালো। যাই হোক, তো এভাবে হচ্ছে সবগুলার এক্সপেক্টেড টাইম লিখবা। এক্সপেক্টেড টাইম লিখলে এইটার চেহারা আর এইটার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম ওই যায়, এত উপরে নিচে এক একটা। আচ্ছা এটা না, যেটা বুঝাইলাম এইটা এইটা এক্সপেক্টেড টাইম বের করার পরে এই জিনিসগুলো তোমার ওখানে থাকবে 6.2, 12.2 এরকম করে থাকবে। তো এরকম চেহারা হওয়ার পরে তোমার কাছে যেটাই চাক না কেন, এরকম চেহারা হওয়ার পরে তোমার কাছে যদি বলে ক্রিটিক্যাল পাথ বের করো, সেই সেম প্রসেস, ফরওয়ার্ড ট্রাভার্স, ব্যাকওয়ার্ড ট্রাভার্স, তারপরে ক্রিটিক্যাল পাথ বের করবা, স্ল্যাক টাইম বের করো, সেম প্রসেস, জাস্ট এই এল এবং ই এর প্রতিটা নোডের এল আর ই এর ভ্যালুটা মাইনাস করে দেয়া, যেটা সেটা হচ্ছে স্ল্যাক টাইম। ডিউরেশন বের করো, তার মানে কি ক্রিটিক্যাল পাথ যে তুমি বের করছো সেই ক্রিটিক্যাল পাথের প্রতিটার কস্ট গুলাকে যোগ করে দিবা ডিউরেশন। তার মানে তোমার কাছে যদি এরকম গ্রাফের পরিবর্তে ওইরকম 3টা ভ্যালু দিয়ে একটা গ্রাফ দিয়ে দেয়, তো তুমি হচ্ছে তখন সেটার এক্সপেক্টেড ভ্যালুটা বের করে এখানে বসাবা। এরকম চেহারাটা যখন চলে আসবে, এরকম চেহারা আসার পরে বাকি কাজ এই যে আমি যে আগে যেটা বুঝাইলাম সেরকমই, ক্রিটিক্যাল পাথ বের করো, স্ল্যাক টাইম বের করো বা ফ্লোট টাইম, ডিউরেশন বের করো, সেম পদ্ধতি। ওকে, চলে গেল। তাহলে গ্রাফ দুই ধরনের থাকলে আমরা দুই ধরনের সলভ করতে পারলাম। এখন হচ্ছে এই ধরনের যদি গ্রাফ থাকে, এই ধরনের গ্রাফের ক্ষেত্রে তোমাকে আরো একটা জিনিস বের করতে বলতে পারে, এই যে এই ধরনের গ্রাফ, এত নিচে কেন এটা, এই যে এই ধরনের গ্রাফ, এই ধরনের গ্রাফের ক্ষেত্রে তোমাকে এক্সট্রা একটা ভ্যালু জিনিস বের করতে পারে, তোমাকে বের করতে বলতে পারে যে ভ্যারিয়েন্স বের করো। ভ্যারিয়েন্সের সূত্র কি এইটা, ঠিক আছে, এই যে টিপি মাইনাস টিও ডিভাইডেড বাই 6 দিয়া এই হোলটারে স্কয়ার করবা, ঠিক আছে, টিপি মাইনাস টিও দিবা, মানে টি পেসিমিস্টিক মাইনাস টি অপটিমিস্টিক, মানে এই লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বিয়োগ, 10 মাইনাস 3 কত হয় 7, 7 রে 6 দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে আনসার পাবা 1 পয়েন্ট সামথিং, সেই আনসারটাকে স্কয়ার করবা, ঠিক আছে, স্কয়ারটা কিন্তু একদম হোল স্কয়ারে যে থার্ড ব্র্যাকেট দেয়া। তো
তো এইভাবেই জাস্ট স্কোয়ার করে এখানে বসাই দিবা। তাহলে কি 1 2 এর ক্ষেত্রে একটা তুমি ভ্যালু পাবা, তারপরে 2 5 এর ক্ষেত্রে ধরো 3 6 এর ক্ষেত্রে কি করবা, পেসিমিস্টিক মাইনাস অপটিমিস্টিক, তাহলে 15 মাইনাস 10। তুমি তো আগে থেকে জানো কোনটা পেসিমিস্টিক অপটিমিস্টিক, তো প্রতিবার তো তোমার ধরে ধরে দেখা লাগবে না এখানে যে কোনটা পেসিমিস্টিক কোনটা অপটিমিস্টিক। লাস্টেরটা পেসিমিস্টিক, শুরুরটা অপটিমিস্টিক, এটা তো তুমি জানো। তাহলে 15 মাইনাস 10 হবে কত, 5। 5 ডিভাইডেড বাই 6, আনসার যেটা আসবে সেটাকে স্কোয়ার করে এখানে বসাই দিবা। আবার যদি এটা করো 13 মাইনাস 19 মাইনাস 13 হবে কত, 6। 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 6 হলো 1, 1 কে স্কোয়ার করলে 1ই হবে। এরকম করে ভ্যারিয়েন্স তোমাকে বের করতে বলতে পারে, তো সেক্ষেত্রে কি করবা, ভ্যারিয়েন্সটা বের করে ফেলবা। ওকে, তাহলে এই ধরনের গ্রাফ থাকলে আমার এক্সট্রা যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এক্সপেক্টেড টাইমটা আমার বের করতে হয়, বের করে এখানে বসাইতে হয়। বসানোর পরে চেহারা আগের মতো, তারপরে যা কাজ করতে বলবে আগের মতো করব। এক্সট্রা যদি বের করতে বলে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স বের করতে বলবে। ভ্যারিয়েন্স বের করতে বললে এই যে এই টিপি মাইনাস টিও, লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার করে দিবা, করে যেটা আসবে সেটা বসাই দিবা। ওকে, তাহলে হচ্ছে এই টেবিলটা কি, মানে টেবিলে কি কি ভ্যালু থাকে বা টেবিলটা কেন করি সেটাও আমরা বুঝলাম। মূলত এক্সপেক্টেড টাইমটা এবং ভ্যারিয়েন্সটা বের করার জন্য মূলত আমরা টেবিলটা করি আর কি, ঠিক আছে। ওকে, আরেকটা কাজ করতে পারে, তোমাকে হচ্ছে টেবিল দিয়ে দিতে পারে। আচ্ছা, গ্রাফ থেকে যে ভ্যালুগুলা বের করবা, দুই ধরনের গ্রাফ, এই গ্রাফ এবং আগের গ্রাফ। এর মধ্যে কি কারো কনফিউশন আছে যে কিভাবে গ্রাফ থেকে হচ্ছে আমি ক্রিটিক্যাল পাথ বের করলাম, বা এই রকম গ্রাফ থাকলে কিভাবে কি বের করলাম না করলাম? আই থিংক নাই, তারপরে থাকলে হচ্ছে জিজ্ঞেস করে না। এখন এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কাছে এই যে এটাও কিন্তু সেম, দেখো এখানে আবার কি কাজ করছে, 1 3 সবকিছু দিছে, এখানে ভ্যালু দিছে, কিন্তু সেটা হচ্ছে মানে যে তোমার ভ্যালু না, কি বলে এটাকে, নিউমেরিক্যাল কোনো ভ্যালু না, ঠিক আছে। এ বি সি ডি এগুলো দিয়ে দিছে, তার মানে কি বুঝাইছে, তার মানে বুঝাইছে এখানে বি এর ভ্যালুটা আমার বের করতে হবে। তো কিভাবে বের করব, সেম, কারণ যখনই আমার গ্রাফের মধ্যে নিউমেরিক্যাল একটা ভ্যালু দেওয়া না থাকে, যখন আমার এরকম দেওয়া থাকে তখন যে কথা, এরকম দেওয়া থাকলে একই কথাই হবে। তুমি দেখো বি এর যদি চিন্তা করো 1 থেকে 3, বি এর চিন্তা করো, তাহলে তুমি দেখবা এই যে দেখো বি এখানে লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, বি। বি এর ক্ষেত্রে তুমি দেখো তোমার এই লিস্ট টাইম, তার মানে কি, এটা হচ্ছে অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে টিও হচ্ছে 18, এটা হচ্ছে কি টিপি, গ্রেটেস্ট মানে পেসিমিস্টিক, তার মানে টিপি হচ্ছে 22 আর টিএম হচ্ছে কত, 20। তাহলে তুমি এখন টিএম এর সাথে 4 গুণ করো, এই যে এই সূত্র অনুযায়ী, এই যে এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। টিএম এর সাথে 4 গুণ করো, 4 20 কত হয় 80, প্লাস 22 আর 18 যোগ করলে হয় কত 40, 80 আর 40 যোগ করলে হয় 120। 120 ভাগ দিবা কত দিয়া, 6 দিয়া, এই যে 6 দিয়া ভাগ দাও, তাহলে 120 6 দিয়া ভাগ দিলে আনসার কত হবে, 6 হবে। তার মানে বি এর ভ্যালু কত হবে, 6। তুমি যদি ধরো ডি এর ভ্যালুটা, ডি এর ভ্যালু কত হবে, ডি তে আসো, এই ডি, এটা কি টিও টিপি টিএম, এই যে এই লেখা আছে কিন্তু, ঠিক আছে। সব সময় কিন্তু আবার এইটাই ভাববা না যে এইটাই টিও টিপি টিএম, ঠিক আছে, এরকম না, মানে এখানে লেখাগুলো দেখে নিবা। আর যদি এরকম থাকে তখন তো সিকোয়েন্স সেম, টিও টিএম টিপি, তখন আর অন্য কোনো হিসাব নাই। ওকে, তাহলে ধরো আমি ডি এর ভ্যালুটা বের করবো, তাহলে ডি এর ভ্যালু হবে কি, এটা কি টি ও, এটা হচ্ছে টিপি, এটা হচ্ছে টিএম। তাহলে 18 সাথে 4 গুণ দিব, 18 18 36, 36 36 72, তার মানে 4 18 হচ্ছে 72, প্লাস 20 92, 92 প্লাস 16 কত হবে, 108, আই থিংক 108ই হবে। তাহলে 108 রে ভাগ দিবা কত, 6 দিয়া, 6 দিয়ে ভাগ দিয়ে যেটা পাবা সেটা এখানে বসাই দিবা। তো গ্রাফটা তোমার এরকম, এই যে এরকম থাকলে তো তখন তুমি ইজিলি বুঝবা তোমার কি করতে হবে। আবার যদি এরকম থাকে তখন আবার ঘাবড়াইয়া যায় না, এরকম থাকা মানে হচ্ছে তোমাকে এই টাইমগুলো দেয়াই থাকবে, অপটিমিস্টিক পেসিমিস্টিক মোস্ট লাইকলি টাইমগুলো দেয়া থাকবে, তোমার শুধু সেগুলোকে ওই সূত্রে বসাইয়া তোমার এই ভ্যালুগুলোকে এখানে বসাবা, বসানোর পরে সেম পদ্ধতি, ক্রিটিক্যাল পাথ, স্ল্যাক টাইম, ডিউরেশন, হ্যান ত্যান, সেম প্রসেস। ওকে, এখন তোমাকে উল্টাটা বলতে পারে, যে তোমাকে হচ্ছে গ্রাফ ড্র করতে বলতে পারে। এটার পদ্ধতিও সেম একই, মানে এগুলো আমরা আগে করছি, কোনো না কোনো কোর্সে করছি আর কি। তোমাকে হচ্ছে ধরো তোমাকে এরকম দিয়ে দিল, এই যে একটা, এই যে এক্সারসাইজ, হোয়াট ইজ পার্ট, পার্টের ডেফিনেশন চাইছে, পড়ে নিবা। ফর দ্য ফলোয়িং ডাটা ড্র নেটওয়ার্ক, নেটওয়ার্ক যে কথা, ওই যে আমরা এতক্ষণ যেসব গ্রাফ ফ্রাফ দেখলাম একই কথা, এগুলো কি মূলত নেটওয়ার্ক বলে, ঠিক আছে। নেটওয়ার্ক শুই না আবার কেউ ঘাবড়াইয়া যায় না। সো ড্র নেটওয়ার্ক, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ, স্ল্যাক টাইম আফটার ক্যালকুলেটিং আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম অ্যান্ড লেটেস্ট
কি অ্যালাউএবল টাইম। ওকে, এইসব দেখে ভয় পাইও না। এই যে আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম মানে কি, ওই যে ই আমরা যে বের করি প্রতিটা নোডের উপরে আর এল বের করি, সেই ইটাকেই বলা হয় আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম। আর এল যে আসে সেটাকে বলা হয় লেটেস্ট অ্যালাউএবল টাইম। ঠিক আছে, তো তোমাকে কিন্তু এখানে অনেক কিছু বের করতে বলছে। প্রথমে বলছে হচ্ছে তুমি হচ্ছে নেটওয়ার্ক ড্র করো, তারপরে ক্রিটিক্যাল পাথ বের করো, তারপরে স্লাক টাইম বের করো, তারপরে কি আর্লিয়েস্ট আর লেটেস্ট টাইম। তো আর্লিয়েস্ট আর লেটেস্ট টাইম আমার আলাদা বের করতে হবে না, কারণ এই ক্রিটিক্যাল পাথ বের করার ক্ষেত্রে আমি যখন ট্রাভার্স করব তখন তো অটোমেটিক আমার ওগুলো বের হয়েই যাবে, তাই না? এটা নতুন করে বের করা লাগবে না। সো ড্র নেটওয়ার্ক আমার হচ্ছে আগে কি করতে হবে, এই যে এখানে টেবিল দেওয়া আছে, আমার এখানে গ্রাফ দেওয়া নাই। আমি তো জানি যে আমার ক্রিটিক্যাল পাথ বের করি, স্লাক টাইম বের করি, আমার তো গ্রাফ দরকার বা নেটওয়ার্ক দরকার। তো তখন তুমি এখান থেকে হচ্ছে গ্রাফটা ড্র করে নিবা। সো এখান থেকে গ্রাফ ড্র করা তো খুবই সহজ, এগুলো আমরা আসলে আগে করছি। কই যেন ওই আমার এই দাও তো সিয়াম, ওই যে জ্যামবোর্ড, তুমি পারবা মেবি, আমি হয়তো পারবো না। লিংকটা দাও, জ্যাম সাফেন। হোয়াইট বোর্ডের একটা। আয় হায়, জঘন্য অবস্থা। ওকে, এইটা তোমরা পারো, আমি জাস্ট দুই একটা দেখাইলে বুঝে যাবা, দুই তিনটা নোট দেখাইলে বুঝবা। এগুলো আগেও আমরা করছি, হয়তো অ্যালগরিদম বা ডাটা স্ট্রাকচার কোন এক জায়গায় করছি। ঠিক আছে, এই যে এরকম অ্যাক্টিভিটি কত 1 থেকে 2। সো তুমি হচ্ছে একটা নোড নিবা, এটার নাম দিলা 1, আরটা নোড নিলা, এটার নাম দিলা হচ্ছে 2। এই দুইটাকে তুমি কানেক্ট করবা 1 থেকে 2। 1 থেকে 2 কেন দিলাম, কারণ এই যে 1 থেকে 2 ডিউরেশন কত 5, এই যে এটাই কি 5। তারপর কি আছে 1 থেকে 3, তার মানে এখান থেকে আরো একটা আছে, সেটার নাম হচ্ছে 3। ঠিক আছে, এটার নাম হচ্ছে 3, এটা ডিউরেশন কত 8। তারপরে 2 থেকে 4, তার মানে 2 থেকে 4 এখান থেকে একটা গেছে, সেটা হচ্ছে 4, এটার ভ্যালু কত 6। এভাবে হচ্ছে তুমি পুরোটা ড্র করবা। এই যে এখানে 4 থেকে 9 পর্যন্ত আছে, তারপরে এই পাশে আরো কিছু আছে, যে এখানে ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এই যে ভ্যালু দেওয়া আছে। তো টোটাল 12 থেকে 13টা নোট হবে আমার। ঠিক আছে, বোঝাই যাচ্ছে লাস্ট নোট হবে 13। তো তুমি হচ্ছে এভাবে কি করবা, তুমি হচ্ছে এভাবে এই গ্রাফটা ড্র করে ফেলবা। গ্রাফ ড্র করে তারপরে কি, গ্রাফ ড্র করার পরে কাজ তো আমরা পারি। তারপরে আমার কাছে কি বলছে, ক্রিটিক্যাল পাথ বের করো, ওই যে সেম আগের পদ্ধতি। স্লাক টাইম বের করো সেম। আর আর্লিয়েস্ট লেটেস্ট টাইম তো এই ক্রিটিক্যাল পাথ বের করতে গেলে এমনিতেই চলে আসবে, জাস্ট তুমি লিখে দিবা আর কি, যে নোড 1 এর ক্ষেত্রে আর্লিয়েস্ট এত, লেটেস্ট এত, তো এরকম করে আর কি, জাস্ট এই সিরিয়ালি লিখে দিবা, যেভাবে যেভাবে লিখতে মন চায় আর কি, ওভাবে সিরিয়ালি লিখে দিবা। ওকে, সো এরকম থাকতে পারে, তোমাকে গ্রাফ দিয়ে দিতে পারে, অথবা তোমাকে এরকম টেবিল দিয়ে দিবে, গ্রাফ দিবে না। টেবিল থেকে তোমার গ্রাফটা ড্র করতে হবে। গ্রাফ ড্র করে তারপরে তোমাকে যদি এখানে গ্রাফ ড্র করতে নাও বলতো, তোমাকে শুধু বললো যে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ, তাও কিন্তু তোমার গ্রাফ ড্র করাই লাগতো। ঠিক আছে, কারণ ক্রিটিক্যাল পাথ তো গ্রাফ ড্র করা ছাড়া আমরা পারবো না। ঠিক আছে, এই যে ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখবো। অনেক সময় দেখা যায় যে এইটা দিয়ে দিল, ক্রিটিক্যাল পাথ বের করতে বললো, তখন মানে পুরো উল্টাপাল্টা হয়ে গেল, ভাবতেছে কি সূত্র হবে না কি হবে, টেবিল করব না কি করব, হ্যান ত্যান। সো এগুলো আর কি খেয়াল রাখবা। সো প্রশ্ন দুই ভাবে আসতে পারে, দুই ভাবে দেখাই দিলাম। একটা হচ্ছে আমাদের গ্রাফ দিতে পারে, যদি গ্রাফ দেয় তাহলে গ্রাফ দুই ভাবে দিতে পারে। একটা হচ্ছে এরকম দিতে পারে, পেসিমিস্টিক, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি টাইম দিয়ে, সেটা ক্যালকুলেট করে এক্সপেক্টেড টাইমটা বের করে আমরা জাস্ট এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে গ্রাফটা হয়ে যাবে আমাদের একদম সিম্পল বা সাধারণ গ্রাফের মতো। ঠিক আছে, সাধারণ গ্রাফ হয়ে গেলে সেই সাধারণ, এরকম সাধারণ গ্রাফের ক্ষেত্রে ক্রিটিক্যাল পাথ, স্লাক টাইম কিভাবে বের করতে হয় সেগুলো আমরা জানি। আর যদি ভেরিয়েন্স বের করতে বলে তাহলে অবশ্যই এইরকম দেওয়া থাকবে তোমার, এই যে ভ্যারিয়েন্স যদি বের করতে বলে তাহলে এরকম গ্রাফই দেওয়া থাকবে, এই যে এরকম গ্রাফ, অথবা কি এই যে এরকম। এই দুইটা কিন্তু সেম, এইটা যে কথা এটা কিন্তু একই কথা, মানে এখানে হচ্ছে এখানে ভ্যালুগুলো দিয়ে দিছে, আর এখানে হচ্ছে এইখানে ভ্যালুগুলো দিয়ে দিছে আর কি। তো এরকম থাকলে ভ্যারিয়েন্স বের করতে বলতে পারে, ভ্যারিয়েন্সের সূত্র তোমরা জানো, সূত্রে বসে ভ্যারিয়েন্স বের করে দিবা। ওকে, তাহলে আমরা ক্রিটিক্যাল পাথ, সিলেক্ট টাইম অথবা ফ্লোট টাইম দেখলাম, ডিউরেশন দেখলাম, তারপর হচ্ছে ভ্যারিয়েন্স দেখলাম, এই তো। তো সিপিএম আর পার্ট থেকে এই জিনিসটাই, মানে এই ম্যাথ গুলোই মূলত আছে তোমার।
আর থিওরি যেগুলো ওগুলো তো বললাম, ডিফারেন্স গুলো পড়বা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়বা, অ্যাপ্লিকেশন যদি পারো পড়ে নিবা আর কি। কারো কোনো প্রশ্ন আছে এই ম্যাথ নিয়ে? আচ্ছা, আরেকটা জিনিস মেবি স্যার লাস্টে হালকা একটু দেখাইছিল, আই থিংক ওটা ইম্পর্টেন্ট না, তারপরও যেহেতু দেখাইছে এই জন্য আমি বলে দিতেছি আর কি। আই থিংক ইম্পর্টেন্ট না, তারপরও দেখে যাওয়া ভালো, কারণ ওই যে আছে না, যেখানে রাত হয় যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, ওইরকমই হয় আসলে, যেটা দেখে যাবে না দেখো ওইটাই চলে আসছে। এটা হচ্ছে এরকম যে জ্ঞান চার্ট থেকে হচ্ছে আমাদের পার্ট চার্ট ড্র করা, ঠিক আছে, জ্ঞান চার্ট টু পার্ট ডায়াগ্রাম, জ্ঞান চার্ট থেকে পার্ট ডায়াগ্রাম ড্র করা। আমরা হচ্ছে স্যাডে এইটা করছিলাম আই থিংক, সিস্টেম অ্যানালাইসিসে ছিল, বাট এক্সামে ছিল না দেখা পরে আমরা আসলে আর পড়ি নাই, স্কিপ করে গেছি, বাট ক্লাসে ম্যাম একবার দেখাইছিল আর কি। সো ধরো এরকম একটা জ্ঞান চার্ট তোমার কাছে দেয়া আছে, ঠিক আছে, জ্ঞান চার্ট সম্পর্কে আমরা টুকটাক জানি সবাই। তো জ্ঞান চার্ট দেয়া আছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি গুলা, আর কোন কাজ করতে কত উইক বা কত দিন কত মাস এগুলা যে হিসাবে দিক, এখানে এটার ইউনিট আমি জানি না, এই যে 2 4 6 8 ইউনিট জানি না, যেটা হয় হোক, তো কোনটা কতদিন লাগবে সেটা দেয়া আছে। সো এখানে যে নোটগুলো আছে তুমি নিজের ইচ্ছা মতো নিবা, ওরা ধরো 10 থেকে শুরু করছে, তুমি এখানে হচ্ছে 1 থেকে শুরু করলা, তোমার মন চাইলে তুমি 500 থেকে শুরু করলা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যা থেকে ইচ্ছা তা থেকে শুরু করো। সো এখান থেকে শুরু করবা, তো প্রথমে তুমি এতে আসো, তো এখান থেকে তুমি কোথায় যাবা, ধরো এইটাকে ধরলা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা কি 50, এভাবে ধরলা, তাহলে তুমি 10 থেকে প্রথমে আসো 10, তাহলে এ থেকে 20-এ গেছে, 20-এ যেতে তোমার কি A4, আচ্ছা এটার মেবি একটা ভালো ভার্সন আছে কিনা, ইনস্ট্রাকশন গুলো মনে হয় লেখা আছে, আমি নিজেও পড়ি নাই আসলে ইনস্ট্রাকশন কি লেখা। A project is represented by a network of nodes arrow that evaluated to determine critical activities. 4 সপ্তাহ, 2 থেকে 4। আচ্ছা কেমনে করে, আমি আই থিংক এটা দেখতে হবে আসলে, কারণ আমি নিজেও দেখি নাই জ্ঞান থেকে কিভাবে হচ্ছে পার্ট ডায়াগ্রাম ড্র করে, ইউটিউবে পাওয়া যাবে এটা খুঁজলে। আর এটা স্যারের লাস্ট ক্লাসে জাস্ট হালকা একটু বলছিল আর কি, মনে হয় না বেশি ইম্পর্টেন্ট, তারপরও সতর্কতার জন্য তোমরা দেখে নিও, ঠিক আছে, আমি টপিকটা জাস্ট বলে দিলাম, আমারও আসলে খেয়াল নাই যে কিভাবে ড্র করতে হয়, স্যারও ওইভাবে দেখায় নাই, এই জন্য আমারও মনে নেই কিভাবে। না না, উনি হচ্ছে ফার্স্টে হচ্ছে দেখাইতেছিল, দেখানোর সময় ওনারও হচ্ছে কিছু কনফিউশন হয়েছিল, পরে স্যার বলছে যে এইভাবে ড্র করতে হয়, আপনারা দেখে নিন। সো কথার মাধ্যমে বোঝা যায় নাই যে ইম্পর্টেন্ট। তারপরে ওই যে বললাম যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, তো এইটা দেখতে টাইম লাগবে না, এটা হয়তো ইউটিউবে 5-7 মিনিট একটা ভিডিও থাকবে, ঠিক আছে, যেহেতু আমি নিজে আসলে প্র্যাকটিস করি না, এই জন্য আমিও আপাতত দেখাইতে পারতেছি না। তো এইটা হচ্ছে একটু দেখে নিবা, জ্ঞান চার্ট থেকে পার্ট ডায়াগ্রাম, এরকম জ্ঞান চার্ট থেকে পার্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, ঠিক আছে, মনে হয় না দরকার পড়বে, কারণ সিপিএম পার্ট থেকে যদি 10 মার্ক দেয়, মানে ওখান থেকেই তো আসলে অনেক কিছু দেওয়ার মতো আছে, ডিফারেন্স দিলে তো আরো ওখানে থিওরিতেও কিছু চলে যাবে, সো এইদিকে আসার হয়তো একটা সুযোগ থাকবে না বেশি। ওকে, এখন আর কারো যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে এখনই ক্লিয়ার হয়ে নাও, সেটা যে কোনো রিলেটেড হতে পারে, মানে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টপিকের যে কোনো বিষয় আর কি। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলটা একটু দেখায় দাও তো আমারে, কোন জায়গা আছে, আমি তো খুঁজে পাই নাই। আচ্ছা তুমি কোনটায় খুঁজছিলে আগে সেটা আমারে বলো। ওই লিসেন অনে। এই যে এটা লেসন 1-এ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে। আচ্ছা এই যে প্রজেক্ট লাইফ সাইকেল লেখা আছে হেডলাইন। আমি মনে করছি ওটা ডায়াগ্রাম, বুঝছো, এই জন্য আর কি ওটা না, গুরুত্ব দেয়নি। ডায়াগ্রাম থাকবে হয়তো বা এখানে হয়তো বা দেয়া নাই, বাট যেহেতু লাইফ সাইকেল, সো ডায়াগ্রামের মাধ্যমে দেখাইলে সেটা বোঝা আরো ইজি, এখানে পয়েন্ট গুলা লেখা, এখানে ডায়াগ্রাম দেখা নাই, তুমি হচ্ছে মেইন বইতে দেখতে পারো, এটার মধ্যে তো মেবি নাই আই থিংক, এটা 54 পেজের, ও আচ্ছা, দেখি এখানে কোনো ডায়াগ্রাম খুঁজে পাওয়া যায় কিনা। চুজিং হার্ডওয়্যার সফটওয়্যার অ্যাসারশন, এই যে এগুলো, এটা আমরা স্যাডে পড়ছিলাম, এটা আছে আর কি, যদি কারো মন চায়। হ্যাঁ, স্যাডে বলছিলাম, এটা তখন দেখা হয়নি। ফিশবোন ডায়াগ্রাম, আরে খোদা, ফিশবোনও আছে আমাদের। মেইন বই চেক করছিলা ফয়সাল?
মেন বইতে দিইনি স্যার, এই সমস্যা এই জায়গা। ও আচ্ছা, মেইন বই দেয় নাই। তাহলে আই না, থিংক তুমি ই করো, একটু গুগল ফুগল করে দেখো, ওখানে পাবা না। এটাই আর কই, মানে বলছিলাম যে এখানে আছে কিনা আর কি শিওর হতাম, গুগল করে দেখতে হবে, আর কিছু করার নাই। হ্যাঁ মানে ওখানে দেয়া নেই, বাট গুগলে তো আসলে অনেক কনফিউজিং জিনিস থাকে, কারণ অনেক ধরনের ডায়াগ্রাম থাকে, তো সবগুলো আসলে আমাদের একাডেমিকের সাথে যায় না। এই জন্য গুগল থেকে দেখলে যে তুমি কোনটারে চুজ করবা, ওইটা হচ্ছে আর এক ফ্যাক্ট। এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে রাখছে, এটা তো আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল, ও লাইফ সাইকেল লেহিনে, সরি। আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো ছিল, ওই পয়েন্টগুলোকে ম্যাচ করা, ওই পয়েন্টগুলোর সাথে যে ম্যাচ করে যে ডায়াগ্রামটা, ওই ডায়াগ্রামটাকে ফলো করতে পারো, যদি ডায়াগ্রাম আর কি ড্র করতে চাও। ঠিক আছে, এই কি প্রি কনস্ট্রাকশন স্টেজ, তারপর হচ্ছে কি কি লেখা, প্রকিউরমেন্ট না কি, এত পড়তেই পারি না আমি। আচ্ছা, কনস্ট্রাকশন স্টেজ, ক্লোজ আউট স্টেজ, দেখি এটা আছে কিনা কোথাও। নাই। তোমার এরকম খুঁজে আর কি অ্যানালাইসিস কইরা দেখতে হবে, যদি ডায়াগ্রাম পাও তাহলে তো ভালো, আর যদি না পাও, তুমি প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়তে চাইতেছো কেন? এখানে তো অনেকগুলো জিনিস আছে, এথিক্সে তো জিনিস কম, এথিক্স পড়তে পারো চাইলে। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা ঠিক, আলাদা হওয়া ভালো। কি ব্যাপার, আমার ই কই গেল? ও আচ্ছা, এইটা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আই থিংক শেষ এখানে। আর আমি তো বলেই দিলাম থিওরির বিষয়, এথিক্স এর 4টা টপিক পড়ে নিতে পারো। আর যদি প্রজেক্ট পড়ো ম্যানেজমেন্ট, তাহলে ওখানেও পড়তে পারো।